আমি এখানে একটা সাইটে আছি, আমরা দেখতে পাচ্ছি talhatraining.com, এখানে একটা সাইট। সো এই সাইটটার মধ্যে দেখেন এর একটা স্ট্রাকচার আছে, তাই না? এখানে একটা লোগো আছে, এখানে একটা বিষয় আছে, মেনুর মতো আছে, এখানে একটা সার্চ বার আছে, এখানে একটা লগ ইন সাইন আপের বাটন আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা ইমেজ, এবং এখানে একটা দেখতে পাচ্ছি একটা একটা করে ইনফরমেশন আসছে আবার যাচ্ছে, তাই না? এই বিষয়গুলো আমরা যদি নিচের দিকে আসি, অত্যন্ত সাজানো গোছানো কর্পোরেট লুক একটা সাইট, না প্রফেশনাল লুক আসতেছে একটা সাইটে। সো এই যে স্ট্রাকচারটা কোথায় কি থাকবে না থাকবে সাজানো গোছানো, এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে কি দিয়ে? HTML দিয়ে। এবার এই স্ট্রাকচারের মধ্যে কন্টেন্ট গুলো নিয়ে আসা হয়েছে কি দিয়ে? দেখেন তো এই ওয়েব পেজের মধ্যে এমন কোন কন্টেন্ট কি আছে যেটা HTML থেকে আসে নাই, অন্য কোনো ভাবে আসছে? কিভাবে অন্য কোনো ভাবে আসছে বলেন? ধরেন এখানে আমরা একটা লোগো দেখতে পাচ্ছি, এই যে লোগো, এই লোগোটা কিভাবে আসছে? ছবি এনে ছাড়ে দেওয়া আছে, তাই না? নাকি হ্যাঁ, নাকি ট্যাগের মাধ্যমে আসছে না? সো হোয়াট এভার ইট ইজ, আমরা এই সাইটের মধ্যে যা দেখতে পাচ্ছি সবই কি কোনো না কোনো একটা HTML এর ট্যাগের মাধ্যমে আসছে। যে বলা হচ্ছিল একটা ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সো ট্যাগের মাধ্যমে গঠিত একটা ল্যাঙ্গুয়েজ কি বলা হচ্ছে HTML। সো এনিওয়ে, তাহলে HTML ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার কাজ হচ্ছে কোনো একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করা। হ্যাঁ, স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করা। এই যে আমরা যে সাইটটা দেখতে পাচ্ছি, এর স্ট্রাকচার এবং কন্টেন্টটা তৈরি করা হয়েছে কি দিয়ে? HTML দিয়ে। এবার যেহেতু বলা হচ্ছে ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো ট্যাগ জিনিসটা কি এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, এই সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, নিয়ে রাখেন, কাজে লাগবে। সো ট্যাগ কি? আপনাদের যদি কেউ বলে হোয়াট ইজ ট্যাগ, কি বলতে হবে? ট্যাগ হচ্ছে বেসিক্যালি একটা সিনট্যাক্স, নাথিং এলস, একটা সিনট্যাক্স। ট্যাগ হচ্ছে একটা সিনট্যাক্স যার কাজ হচ্ছে কোন একটা কন্টেন্টকে ব্রাউজারে নিয়ে আসা এবং কিভাবে শো হবে সেটা ডিফাইন করা। আপনারা এখানে যারা আছেন HTML এর একটা ট্যাগের নামও জানেন এমন কেউ আছেন? সবাই কম বেশি একটা ট্যাগ টুক জানেন। তাহলে দেখেন আমি যদি এভাবে লিখি যে p some content, এবারে দেখলাম h1 some content, আমি এই প্রোগ্রামটা সেভ করে যদি ব্রাউজারে রান করি, আউটপুট কি একই রকম আসবে না? হ্যাঁ, কেন একরকম আসবে না বললেই হলো। যদি একই রকম আসবে না, বুঝি না, একই আসবে, তাই না? আমি আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত, আর সবার সাথে একমত। হ্যাঁ, তো কিভাবে এক আসবে? দেখেন এক আসবে কেন বলেন তো? ট্যাগ দুটো ডিফারেন্ট, তাই না? তো এখানে দেখেন, এখানে যে কন্টেন্ট আছে এখানেও তো একই কন্টেন্ট আছে, সাম কন্টেন্ট, টেক্সট আমার একই, বাট ভিন্ন কি? ট্যাগ। এজন্য আউটপুটটা কি আসবে? ভিন্ন আসবে। এই লেখাটা একটু ছোটখাটো আসবে, আর এই লেখাটা কি একটু নাদুস নুদুস মোটা সোটা হবে, তাই না? মোটা সোটা আসবে। তো এই যে পার্থক্যটা কে তৈরি করতেছে? এজন্য বলা হচ্ছে ট্যাগ কি? ট্যাগ হচ্ছে একটা সিনট্যাক্স যার কাজ হচ্ছে ব্রাউজারে কোন একটা কন্টেন্ট নিয়ে আসা এবং সেই কন্টেন্টটা কিভাবে ডিসপ্লে হবে সেটা ডিফাইন করা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ট্যাগ। এবার মার্কআপ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি, যদি আমাদের কিছু বলে যে হোয়াট ইজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো আপনারা এভাবে বলতে পারেন যে সকল ট্যাগের সমষ্টিকে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে পারি। সকল ট্যাগের সমষ্টিকে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে পারি। এই থিওরিটিক্যাল নলেজ গুলো আমাদের রাখতে হবে। কারণ কি? কারণ কোনো আলোচনায় বসলে আমি যেন দুই চারটা কথা বলতে পারি, এজন্য কিন্তু আমার মধ্যে দু চারটা কথা থাকা দরকার। আর আমার মধ্যে দু চারটা কথা থাকতে হলে আমাকে পড়াশোনা করতে হবে, আর পড়াশোনা করার অনেকগুলো মাধ্যম আছে। তার মধ্যে একটা হচ্ছে কি? শুনে, যেটা আমরা এখন করতেছি। ওকে, সো ইন দ্যাট কেস বলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? সকল ট্যাগ গুলোকে একত্রে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে পারি। এখন ধরেন একটা এক্সাম্পল এভাবে যদি বলি
যে আমি যদি বলি হোয়াট ইজ দিস, এ, এটা কি? এটা একটা লেটার, তাই না? আমি যদি বলি বি, এটা কি? এটাও একটা লেটার। এবার যদি বলি এ থেকে জেড, সবগুলোকে একত্রে কি বলে? ইংলিশ অ্যালফাবেট। তো সবগুলো একত্রে যেমন ইংলিশ অ্যালফাবেট, এর জন্য সবগুলো ট্যাগ একত্রে মিলে কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর ইন্ডিভিজুয়ালি এক একটা জিনিস যেমন লেটার, এটাও কি এক একটা ইন্ডিভিজুয়াল জিনিস এক একটা ট্যাগ। সো আমার মনে হয় বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। সো কিছু কিছু জায়গায় আমাদের একটু একদম ক্লিয়ার থাকতে হবে যে ট্যাগ জিনিসটা কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। আপনাকে যদি কেউ বলে, আপনি বলতে পারবেন না? আপনার কাজ হচ্ছে কি, আপনি কারোর সাথে তর্ক করবেন, কি নিয়ে তর্ক করবেন সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে? সো বিষয়টা কিন্তু ভালো মতো জানা লাগবে, নাহলে কিন্তু তর্ক করতে পারবেন না। ঠিক আছে? তাহলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর ট্যাগের মধ্যে পার্থক্য কি বলেন? জালালউদ্দিন সাহেব, মার্কআপ ল্যাঙ্গুয়েজ সবগুলো ট্যাগকে একসাথে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে পারি। হ্যাঁ, আর ট্যাগ হচ্ছে কি ইন্ডিভিজুয়াল একটা জিনিস। তো এবার আসেন, হ্যাঁ বলেন বলেন বলেন, মনের কথা লুকায় রাখেন না, তাহলে কিন্তু কাজ হবে না, ঘটনা ঘটবে না। ঠিক আছে? ঘটনা কখন ঘটবে? যখন বলবেন, নাকি? যদি মনের মধ্যে লুকায় রাখেন তাহলে ঘটনা ঘটবে? বলেন, হাসেন কেন? কথা বলেন। আচ্ছা, গুড। তো কি করতে হবে? মনের কথা বলিতে হবে, নাকি? তাহলেই কিন্তু পজিটিভ নেগেটিভ কিছু একটা হবে। তো যাই হোক, তাহলে ট্যাগ নিয়ে কথা হচ্ছিল আমাদের। তো ট্যাগের সিনট্যাক্সটা কেমন? ট্যাগের সিনট্যাক্সটা হচ্ছে, আপনাকে বলতে পারে যে ট্যাগের সিনট্যাক্স, আপনাদের কতগুলো রিটেন পরীক্ষা হবে, দু একটা আর কি। রিটেন পরীক্ষা এই ধরনের কিছু কোশ্চেন থাকতে পারে, থাকতে পারে মানে বুঝে নিয়েন। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, গুড। ফরিদপুরের লোক তো, ফরিদপুর না? হ্যাঁ, বুঝে গেছে। না, নদীর এপার ওপর তো আমার মানিকগঞ্জ। আচ্ছা, আমার পরিচয় কোনো দেওয়া নেই আপনাদেরকে, মনে হলো হঠাৎ করে। তো নাম হচ্ছে হাবিবুর রহমান, শফিউল আলম স্যারের সাথে আছে আর কি ইনশাল্লাহ। সো এই এগুলো প্র্যাকটিস করতেছি, আমিও আপনাদের মতো এগুলো শিখতেছি আর কি। সো আপনারা 2 দিন আগে, আমি 2 দিন পরে, হচ্ছে পার্থক্য। সরি, আপনারা 2 দিন পরে, আমি 2 দিন আগে, এই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, সো দেখা হবে আশা করি মাঝে মধ্যে ইনশাল্লাহ, যখন যদি সুযোগ হয় আর কি। তো হ্যাঁ, বিআইটিএমে মাঝে মধ্যে সুযোগ হলে যায় আর কি, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, দেখেন বিষয় হচ্ছে ট্যাগ বলতেছিলাম। আপনাদের রিটেন পরীক্ষা হবে, সেখানে এই ধরনের কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। সেটা হচ্ছে ট্যাগের সিনট্যাক্স কি। ট্যাগের সিনট্যাক্স, ট্যাগের সিনট্যাক্স হচ্ছে শুরু করতে হবে লেস দেন সাইন দিয়ে, এরপরে লিখতে হবে ট্যাগের নেম, এরপরে গ্রেটার দেন সাইন। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। ম্যাক্সিমাম ট্যাগেরই ক্লোজিং ট্যাগ থাকে। ক্লোজিং ট্যাগ কিভাবে দিতে হয়? শুরু করতে হয় লেস দেন সাইন দিয়ে, এরপর থাকে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এরপরে ট্যাগ নেম। এটাকে বলা হচ্ছে ট্যাগের সিনট্যাক্স, বেসিক সিনট্যাক্স। হ্যাঁ, এবার ট্যাগের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ম্যাক্সিমাম ট্যাগেরই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে। কিছু কিছু ট্যাগ আছে যাদের কোনো ক্লোজিং ট্যাগ নেই। তো ক্লোজিং ট্যাগের সিনট্যাক্স গুলো কিরকম? যে ট্যাগগুলোর ক্লোজিং ট্যাগ নেই তাদের সিনট্যাক্স কিরকম? ট্যাগ নেম এবং এরপরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে? দিস ইজ নট ম্যান্ডেটরি, দিস ইজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এবং আপনি কোন একটা সাইট করবেন, কোন একটা সাইটের মধ্যে যদি আমরা HTML ভ্যালিডেশন দেখতে চাই, হ্যাঁ, যে আমার এই সাইটটা আমি স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করছি তো HTML দিয়ে। তো HTML ল্যাঙ্গুয়েজটা যদি 100% ভ্যালিডেশন চাই, তাহলে কি কি করতে হবে সেগুলো কিন্তু ক্লাসে বলে দেওয়া হবে। হ্যাঁ, সেগুলো একটু মেনে চলতে হবে। মনে রাখবেন, আমার যা মন চায় তা কিন্তু আমি করতে পারবো না। আমাকে যেটা স্ট্যান্ডার্ড সেটাই করতে হবে, নাকি? যদি আমি আমার ক্যারিয়ারটা ওয়েব ডেভেলপমেন্ট করতে চাই, আর আপনি কিন্তু বুঝে গেছেন যে ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার করলে লাভটা কি, তাই না? নাকি সন্দেহ আছে মনের মধ্যে? সো দিস ইজ ট্যাগের সিনট্যাক্স। এবার বলা হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পলটা কেমন? ট্যাগের এক্সাম্পল হচ্ছে
ধরেন আমি এখানে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, আর যেগুলো ক্লোজিং ট্যাগ নেই তাদের সিনট্যাক্স হচ্ছে এরকম। তো ট্যাগের এক্সাম্পল হচ্ছে লাইক দিস। যদি বলা হয় ট্যাগের এক্সাম্পল লেখেন, এটা লিখবেন। যদি বলা হয় ট্যাগের সিনট্যাক্স লেখেন, তাহলে এটা লিখবেন। এই জিনিসের জন্য ভুল না হয়। যেগুলোর ক্লোজিং ট্যাগ নেই, আইএমজি, এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। ইনপুট, এর কোন ক্লোজিং ট্যাগ আছে? নেই, এভাবে দিতে হবে। তো এগুলো বলা হচ্ছিল ট্যাগের এক্সাম্পল। এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা অনেকগুলো ভার্সন আছে, তার মধ্যে প্রথম হচ্ছে HTML1। HTML ল্যাঙ্গুয়েজটার কি এবং ট্যাগ এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিলাম। এর সংক্ষিপ্ত ইতিহাস যদি একটু বলি তাহলে এভাবে বলবো যে HTML এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটার প্রস্তাব দেয় হচ্ছে স্যার টিম বার্নার্লি 1990 সালে। এই ল্যাঙ্গুয়েজটা ওই যে উনি বললাম না, উনি প্রথমে কি করে? ওয়েবের চিন্তা ভাবনা করে, তাই না? ক্লাসের প্রথম দিকে যেটা বলতেছিলাম মনে আছে? 1989 সালে 1989 এই সময় উনি কি করেন? উনি ওয়েবের একটা কনসেপ্ট নিয়ে আসেন। সো ফাইন, কনসেপ্ট ইস্টাবলিশড হলো। এবার কি? এবার বলা হচ্ছে ওয়েবের মধ্যে তো ডকুমেন্ট রাখবেন, কিভাবে রাখবেন? ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন? হাওয়া দিয়ে না পানি দিয়ে? HTML দিয়ে। তখন উনি বললো যে না, 1990 সালে উনি একটা ল্যাঙ্গুয়েজ প্রস্তাব করলো যে এরকম একটা ল্যাঙ্গুয়েজ, এরকম এরকম বিষয় হলে কেমন হয় তো দেখেন। তো চিন্তা ভাবনা করার পর ফাইনালি 1991 সালে HTML ল্যাঙ্গুয়েজটা প্রকাশ পায় HTML ভার্সন 1 আকারে। বুঝতে পারছেন আমার কথাটা? HTML 1 আকারে কত সালে আসে? আর প্রস্তাব হয় কত সালে? 90 সালে। হ্যাঁ, 1 আকারে। এরপরে ধারাবাহিকভাবে HTML 2, 3, 4, 8, HTML and finally HTML5। বর্তমানে HTML এর যে ভার্সনটা চলতেছিল হচ্ছে HTML5। এবং আরেকটি ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে HTML 5.1 এর প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটা আন্ডার কনস্ট্রাকশন আছে। HTML5 যে ল্যাঙ্গুয়েজটা আমরা প্র্যাকটিস করব, মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML5, সেটা প্রথম 2008 সালে এই ল্যাঙ্গুয়েজটার প্রস্তাব দেয় একদল কর্মী, যারা মনে করেন যে HTML এর ট্যাগ গুলো যারা বানায়, তারা কি? তারা মার্কেটিং এ জব করে, তারা না? না কারা? কারা? ওয়েব ডেভেলপাররাই তো বানায়। সো ওয়েব ডেভেলপার, একদল ডেভেলপার, তারা অ্যানালাইসিস করে চিন্তা করলো যে না ঠিক আছে ফাইন, সো এরকম কিছু জিনিস থাকবে, অ্যাড হবে, এটা হচ্ছে HTML এর 5। এরকম একটা প্রস্তাব তারা 2008 সালে দেয়। একটা প্রতিষ্ঠান আছে যারা HTML এর ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট এই বিষয়গুলো কন্ট্রোল করে। যারা, প্রতিষ্ঠানটার নাম কি বলেন? জানেন তো? বলেন, ভুল হইলে হবে, বলেন না। www না কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। এত আস্তে আস্তে বললে হবে? শোনেন, ভুল হইলে আপনার বাড়ি ঘর, জায়গা জমি আল্লাহর রহমতে চলে যাবে না, সমস্যা নাই, বা আপনার জরিমানাও হবে না। কনসোর্টিয়াম, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, সংক্ষেপে বলা হচ্ছে কি W3C। সো এই প্রতিষ্ঠানটা এই বিষয়গুলো কন্ট্রোল করে। কেমন? সো এই প্রতিষ্ঠানের কাছে 2008 সালে একটা টিম প্রস্তাব করে যে এইরকম একটা HTML5 ল্যাঙ্গুয়েজটা হলে কেমন হয়। তখন তারা বলে ঠিক আছে, এটা আমরা দেখি। তখন তারা এটাকে বিচার বিবেচনা করে ফাইনালি 2012-তে এটাকে পাবলিশ করে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে না, HTML5টা এখন থেকে প্রকাশ করা হচ্ছে। আমাদের দেশে আমরা HTML5 2012 পর থেকে মেনলি ইউজ করি। 13 থেকে এটা ব্যাপকভাবে ইউজ হওয়া শুরু হয়। 12 আগ পর্যন্ত HTML4 দিয়ে আমরা কাজ চালাইছি, যদিও ল্যাঙ্গুয়েজটার প্রস্তাব আসে কত সালে? 2008 সালে। তো এই দুই একটা কথা একটু মাথার মধ্যে রাখতে হবে। কেন রাখতে হবে বলেন? সন্ধ্যার পরে যে টিএসসিতে আড্ডা দিবেন, বা এই যে ইয়াতে কি বলে চন্দ্রিমার সামনে যায়, তখন আপনার বন্ধু বান্ধবী বলবে না কিরে শুনলাম তুই নাকি HTML শিখতেছিস? হ্যাঁ, দূর পড়া, তুই কি জানো এগুলো এই জিনিস। তখন আপনি যেন ফাপড়ে টিকে থাকতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? সো নাইস। তাহলে আমরা ছোটখাটো হিস্টোরি বলতেছিলাম HTML এর। এবার আমরা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে যে কোনো ল্যাঙ্গুয়েজের কথাই বলা হোক না কেন, যখন কোন একটা ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে বা লেখা হচ্ছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিন্তু কিছু রুলস থাকে। এটা কি জানেন? আমরা যে বাংলা ভাষায় কথা বলি এর কিছু রুলস আছে না? ইংলিশে
হ্যাঁ বুঝিনি। এটা এই তো রিসেন্টলি 2016-তে। এই আমি আপনাদের এতক্ষণ যে কথাগুলো বললাম এই ইনফরমেশন গুলো আমি আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন। আমি বলেও দিই কোথায় এগুলো আছে। আপনারা গুগলে সার্চ দেবেন HTML হিস্টোরি, এরপর উইকিপিডিয়ায় যাবেন, সেখান থেকে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে আছে। ইন দ্য মিন টাইম আরো একটা সাইট ভিজিট করলে HTML সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবেন। সেই সাইটটার নাম হচ্ছে w3c.com, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম HTML এর যে অফিসিয়াল ওয়েবসাইট এই ল্যাঙ্গুয়েজটা, ওইখানে গেলে কিন্তু আপনারা এই সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন। যেহেতু ওয়েব ডেভেলপার হতেই চাচ্ছেন, রাইট, বার্নার্স লি কিন্তু আপনার ওয়েব ডেভেলপার এবং উনি কিন্তু এই W3C কিন্তু ডিরেক্টর, এই কোম্পানির একজন ডিরেক্টর উনি, টিম বার্নার লি। সো হোয়াট এভার ইট ইজ, যেটা বলতেছিলাম যে যে কোনো ল্যাঙ্গুয়েজের কথাই আসুক না কেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিছু সিনটেক্স থাকে, তাই না? যে এরকম হবে, আকার দেওয়া যাবে না, দাঁড়ে দেওয়া যাবে না, ফুল স্টপ দেওয়া যাবে না, এটা দিলে এই হবে, এটা দিলে এই হবে, এরকম কিছু সিনটেক্স আছে না? সো ওই সিনটেক্স গুলো কিন্তু আগে জানতে হয় ল্যাঙ্গুয়েজটা দিয়ে কাজ করার জন্য, তাই না? সো যখন কোন একটা ল্যাঙ্গুয়েজের সিনটেক্স কেউ জানে, ওই যে জানে তাকে ওই ল্যাঙ্গুয়েজের কি বলে? সার্ভার। যেমন ধরেন আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটা ডকুমেন্ট তৈরি করলাম, এবার আমি এটাকে ওপেন করলাম ফটোশপে, ওপেন হবে না? হবে তো, মানা করতেছেন কেন? আমি একটা জেপিজি ফাইল ওপেন করলাম টেক্সট প্যাডে, নোটপ্যাড প্লাস প্লাসে, ওপেন হবে না? হবে। কিন্তু সমস্যাটা কি বলেন? বোঝা যাবে না। কারণ কি, ইমেজটা বানানোর জন্য আমি যে টেকনোলজি ইউজ করছি, আমি যে রুলস গুলো ইউজ করছি, এই রুলস গুলো কার জানা আছে? যারা ইমেজ ভিউ করতে পারে তাদের। মাইক্রোসফট অফিস এক্সেল বা ওয়ার্ড এরা কি ইমেজ ভিউ করতে পারে? সো এদের কাছে কিন্তু এই রুলসটা নাই। সো হোয়াট এভার ইট ইজ, যেটা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিছু রুলস থাকে এবং সেই রুলস গুলা যে জানে তাকে ওই ল্যাঙ্গুয়েজের সার্ভার বলে। তাহলে HTML যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, এর কিছু রুলস আছে। হেডিং ট্যাগের মানে কি, প্যারাগ্রাফ ট্যাগের মানে কি, ইমেজ ট্যাগের মানে কি, ইনপুট ট্যাগের মানে কি, এগুলো যে জানে তাকে বলা হয় কি HTML এর সার্ভার। আর এগুলো কে জানে? পাওয়ার পয়েন্ট না ফটোশপ? কে জানে? ব্রাউজার, তাই না? এজন্যই বলা হচ্ছে কি সকল ব্রাউজার। আপনারা তো আজকে কথা বলেন, দুপুরে খান নাই? আমি কিন্তু খাওয়া দাওয়া করছি, এই জন্য আমার ভয়েসটা হেভি স্ট্রং আসছে, বুঝতে পারছেন? আবার একটু ঘুম আছে হালকা হালকা। ওই যে বললাম ভাইরাস, কফি খাওয়া দরকার, মনে মনে খায় নেন, মনে মনে খায় নেন, বাস মনে মনে চলে যাবে, রাইট? বুঝতে পারতেছেন? ভাইরাস কম্পিউটার যেভাবে ক্ষতি করে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এভাবে ক্ষতি করে। আপনি এখানে বসে আছেন আর আপনি চিন্তা করতেছেন কি বলেন তো? কখন বাসায় যাব, এই কি কথা বলে, আর কথা শুনতে ভালো লাগতেছে না, এত গরম। এখানে যে বসে আছে সে চিন্তা করতেছে গরম, ওইখানে যে বসে আছে সে চিন্তা করতেছে কি এত ঠান্ডা। খেয়াল করছেন? এই জিনিসগুলো কিন্তু আপনি চিন্তা করতেছেন। তাহলে আলটিমেটলি চিন্তা করার কথা কি? সো কন্ট্রোল করতে হবে, হ্যাঁ, সবকিছু কন্ট্রোল। একটা জিনিস মনে রাখবেন, জীবনে সবকিছুরই দরকার আছে, কিন্তু কোনো কিছুর অতিরিক্ত ভালো না, হ্যাঁ, কোনো কিছুর অতিরিক্ত ভালো না। হ্যাঁ, দেখেন এক্সাম্পল কিন্তু আছে, মিথ্যা কথা বলা কি খারাপ না? তো আমাদের গল্প শুনছিলাম এরকম, আপনারাও জানেন, আমি জানি। এই যে আমাদের নবী সাহেবের কাছে এক লোক গেছিল, খুব খারাপ, তো বলতেছিল যে আমি ভালো হইতে চাই, কি করব? বলে তোমার কিচ্ছু করতে হবে না, শুধু একটা কাজ করো। কি কাজ? খালি মিথ্যা কথা বলবো না। সে বলছে ও মা, এটা কোনো কাজ হইল, ওয়ান্টার ব্যাপার, বলবো না মিথ্যা কথা, সমস্যা কি? বুঝছেন তো বিষয়টা কোন জায়গাতে ঠেকাই দিছে? এরপরে দেখতেছে যে এই সবচেয়ে কঠিন কাজ, সত্য কথা বলা। কারণ সত্য কথা বললেই তো আপনি ধরা খেয়ে যাবেন, তাই না? এই জন্য আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, আপনি যদি নেন যে না ঠিক আছে আমি মিথ্যা কথা বলবো না, আলটিমেটলি আপনার সব খারাপ কাজ বাদ হয়ে যাবে। ওকে, সো যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম বলেন তো, ভুলে গেছি। সার্ভার, রাইট, সার্ভার না, এর আগে কি বলতেছিলাম? আপনি কি চিন্তা করতেছেন সেটা বলতেছিলাম। হ্যাঁ, সো এই পরিবেশে বসে আমাদের যেটা চিন্তা করা আমাদের জন্য ভালো সেটা কিন্তু চিন্তা করতে হবে, হোয়াট এভার ইট ইজ। সো কোন একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স যে জানে তাকে বলে কি ওই ল্যাঙ্গুয়েজের সার্ভার। আর HTML এর সার্ভার হচ্ছে কি সকল ব্রাউজার, কারণ ব্রাউজারই কিন্তু জানে হেডিং ট্যাগের মানে কি, প্যারাগ্রাফ ট্যাগের মানে কি, তাই না? আচ্ছা, আমরা HTML ল্যাঙ্গুয়েজটা সার্ভার নিয়ে কথা বললাম, কারণ আপনাকে কোশ্চেন করা হবে, আপনি পারবেন না, সেটা কি HTML এর সার্ভারের নাম কি বলা হচ্ছে না?
আমি জানি, তারপরেও আপনি পারবেন না। কারণ কি? ওই চিন্তা করতেছেন অনেক গরম, এটা চিন্তা না করে এটা চিন্তা করেন HTML এর সার্ভারের নাম কি। আচ্ছা সার্ভার, ফাইন, HTML ব্রাউজার, ওকে ফাইন, ঠিক আছে। সো আমরা সার্ভার একটা বললাম। এবার HTML এর ট্যাগ গুলো আমরা কোথায় লিখবো? মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর মধ্যে না ফটোশপের মধ্যে? ট্যাগ লিখবো না, হেডিং, প্যারাগ্রাফ, এটাকে বলা হচ্ছে এডিটর। কোন একটা ল্যাঙ্গুয়েজের যে ইয়েগুলো আছে, সিনট্যাক্স গুলো আছে, সেগুলো আমরা কোথাও তো লিখতে হবে। সো HTML ল্যাঙ্গুয়েজের এগুলো আমরা যেখানে লিখবো সেটাকে বলা হচ্ছে কি? টেক্সট প্যাড বা নোটপ্যাড, কোন একটা এডিটরে লিখবো। সো এডিটর হিসেবে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস এই এডিটরটা, সরি নেটবিনস, ওকে নেটবিনস, নোটপ্যাড প্লাস প্লাস, আমি ভুল বলছিলাম, সরি। ইন দ্যাট কেস আমরা নেটবিনস এডিটরটা ইউজ করবো। হ্যাঁ, নেটবিনস এডিটরটা সম্পর্কে আপনি যদি পিএইচডি করতে চান তাহলে আপনাকে একটা আমি রিসোর্স দেখাই দিচ্ছি। ওদের একটা সাইট আছে, হ্যাঁ, netbeans.org। এই সাইটটা থেকে কিন্তু আমরা নেটবিনস এডিটরটা সম্পর্কে কিন্তু যদি আমাদের জানা থাকে আর কি। হ্যাঁ, আপনি এখন এখানে স্যার এটাতে স্যার আমি আসি তো এত তাড়াতাড়ি আশেপাশে রেগুলারলি এরকম সময় হবে স্যার ক্লাস স্যার তিনটা করতে হবে, ডিফিকাল্ট হয়ে যাবে না? বসেন, তো তো হয়ে যাচ্ছে সার্টিফিকেটটা তো আল্লাহ ভরসা না। হাসান ও কিন্তু দেরি করে আসবে না, আমি জানি কদিন পরে আসবেন না। আপনি কদিন পরে আমি জানি, বলে দিলাম। দেখেন এতগুলো ছেলে মেয়ের সামনে কয়েকটা ক্লাস যাক, আপনার ভালো লাগা শুরু করবে, তখন আপনি বাধ্য হয়ে। কারণ কি? মানুষ কোন কাজ যখন ভালো লাগা থেকে করে সেখানে তারা শয়তান আটকাতে পারে না, ঠিক আছে? ওই কাজটা করায়। হ্যাঁ, ঠিক আছে। তো এই জন্য কোনো কাজ করার আগে সেই কাজের প্রতি ভালোবাসা নিয়ে আসা উচিত, ঠিক আছে? একটা স্নেহ, মায়া, মমতা, হ্যাঁ, ইমোশন, ওই জিনিসটা দরকার। সো হোয়াট এভার ইট ইজ, আমরা HTML এর এডিটর নিয়ে কথা বলতেছিলাম। দেখেন, সো এই নেটবিনস এডিটরটা আমরা ইউজ করব। এখান থেকে নেটবিনস সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আমরা তো ক্লাসে বলেই দিব, বাট আপনারা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এখান থেকে হেল্প নিতে পারবেন। তো আপনাদের বাসায় মেশিনগুলোতে সবাই নেটবিনস ইনস্টল দিয়ে দিবেন। কিভাবে ইনস্টল দিতে হয় সেই বিষয়গুলোকে কিন্তু কিভাবে ইনস্টল দিতে হয় এগুলো জানার জন্য আমাদের এই তালহা ট্রেনিং সাইটেই কিন্তু এখানে আপনাদের অনেক টিউটোরিয়াল আছে, বা ইউটিউবেও আমাদের যে চ্যানেলটা আছে তালহা ট্রেনিং, YouTube/তালহা ট্রেনিং, সেখানে এগুলো কিন্তু আপনারা কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল, মানে মেইন কথা হচ্ছে আপনার রিসোর্সের অভাব নাই, বাট আপনি পারতেছেন না। ঘটনাটা কি? আপনার কপাল দোষ, কপাল খারাপ, তাই না? নাকি? তাহলে বুঝতে পারছেন? এইটাই হচ্ছে বিষয়। আপনি লাইফে কিছু করতে পারতেছেন না, আপনি এগুলো শিখতে পারতেছেন না, এর জন্য দায়ী কে? প্রতিষ্ঠান, দেশ, সমাজ, সরকারি দল, বিরোধী দল, আল্লাহ, নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, দায়ী কে? হ্যাঁ, এই রিয়েলাইজেশনটাই দরকার। হ্যাঁ, যে আমি কিছু করতে পারতেছি না, এর জন্য কিন্তু শুধুমাত্র আমিই দায়ী, আর কেউ দায়ী না। খামোখা অজুহাত দেখা লাভ নাই। সো হোয়াট এভার ইট ইজ, আমরা এডিটর সম্পর্কে জানলাম, আমরা সার্ভার সম্পর্কে জানলাম, আমরা HTML এর একটা ছোটখাটো হিস্ট্রি সম্পর্কে জানলাম, তাই না? এবার এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসবো। সো এই পুরো কোর্সের মধ্যে সবচেয়ে যে কঠিন কাজটা, এই কাজটা এখন করব। এই কাজটা যদি কেউ পারেন তাহলে আমি মনে করবো যে আপনারা অর্ধেক হয়ে গেছেন ওয়েব ডেভেলপার। সেটা কি? এটা হচ্ছে নেটবিনস এর থ্রুতে কিভাবে আমরা একটা HTML এর প্রজেক্ট ওপেন করতে পারি, এই কাজটা। মনে মনে হাসতেছেন যে লোকটা পাগল হয়ে গেছে, কি কয়? আসলে এটাই সত্যি। নেটবিনস এর থ্রুতে কিভাবে আমরা একটা HTML এর প্রজেক্ট ওপেন করতে পারি, এটা আমাদের এখন ফার্স্ট জব। সো আসেন আমরা দেখি কিভাবে আমরা এটা অ্যাচিভ করতে পারি। হ্যাঁ, বুঝিনি, বলেন। হ্যাঁ, আপনারা যদি ডাউনলোড করে নিতে চান আমি প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি, খেয়াল করেন। আমরা এই সাইটে যাব, netbeans.org, এখান থেকে এটা ডাউনলোডে ক্লিক করব। এগুলো দেখানোই আছে আমাদের সাইটে। হ্যাঁ, বলেন। বুঝি নেই, আমার জানা নাই, থাকতে পারে না, এটা আমার জানা নাই। দেখেন,
এবার এখানে এসে দেখেন ডাউনলোড ক্লিক করার পরে এই ধরনের একটা পেজ আসতেছে না, এখান থেকে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি যদি এটা ডাউনলোড করি তাহলে কি 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 আসবে, এই তিনটা অপশন আসবে, তাই না? আমি কোনটা ডাউনলোড করব? তাহলে আমার কাছে কি আসবে? সব আসবে। কারণ এই এডিটর দিয়ে জাভা, তারপরে পিএইচপি, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, সো অনেকগুলোই আমি চাইলে প্র্যাকটিস করতে পারবো। ইন দ্যাট কেস আপনি বুঝতে পারছেন বিষয়টা। আর এই সম্পর্কে আরো টিউটোরিয়াল দেওয়া আছে, দেখে নেবেন সেখান থেকে যদি কারো প্রবলেম হয়। ওকে, সো আপনাদের সবার মেশিনে দেখেন, নেটবিনস নামের একটা সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে। যারা কম্পিউটার সামনে বসে আছেন, নাই? যাদের নাই তারা ইনস্টল দেন, আর যাদের আছে তারা নেটবিনস ওপেন করেন। ওকে, তাহলে আসেন এবার আমরা যে বিষয়টা প্র্যাকটিস করব সেটা হচ্ছে কিভাবে নেটবিনসের থ্রুতে আমরা একটা HTML এর প্রজেক্ট ওপেন করতে পারি। আই থিংক আমরা সবাই কম বেশি জানি, কারণ এখানে যারা আছেন সবাই পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, আমাদের কিন্তু আসল কাজটাই করা হয় নাই, খেয়াল করছেন? পরিচয় পর্বে হয় নাই। আমি তো স্বার্থপর মতো আমারটা দিয়ে দিছি, কি করব বলেন? ঠিক আছে, আপনারা তাহলে দেন। সো আমরা আসেন সবাই সবার সাথে পরিচয় হয়ে নেই। হ্যাঁ, ঠিক আছে, পরিচিত হয়ে নেই, কারণ একসাথে আমরা অনেক বড় একটা জার্নি তে অতিক্রম করবো। আর কিছু সবার সাথে পরিচয়টা থাকলে কি হবে জানেন? যখন আমরা ব্রেক দিব, আপনি একদিন ঠিক আছে বলতে, ঠিক আছে মানে আমি একটা রাইখে আসছি, তুমি দিয়ে দাও আজকে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, নাইস। সো একটু পরিচয়টা দেন, কয়েকটা বিষয় সম্পর্কে বলবেন, যে আপনার নাম বলবেন, এবং আমি এখানে লিখে দিচ্ছি হ্যাঁ কি কি বিষয় সম্পর্কে বলবেন। সো এই চারটা বিষয় সম্পর্কে কিছু ইনফরমেশন আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। প্রথমে আপনাদের নামটা বলবেন, এরপরে বলবেন হচ্ছে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস, কোথায় থাকেন। এটা খুব দরকার, কারণ কি জানেন? জোড়ায় জোড়ায় যেতে পারবেন, জোড়ায় জোড়ায় আসতে পারবেন। ঠিক আছে, বাস ভাড়াটা হয়তো পার্টনারশিপে হয়ে যাবে আর কি। তো হোয়াট এভার ইট ইজ, প্রেজেন্ট অ্যাড্রেসটা বলতে হবে, কোথায় থাকি ঢাকায়,
এরপর হচ্ছে কারেন্ট জব। আপনি কি করতেছেন? পড়াশোনা করেন, চাকরি করেন, ব্যবসা করেন, টোটো কোম্পানি ম্যানেজার না কি, এটা বলতে হবে আর কি। এরপর হইতেছে হোম ডিস্ট্রিক্টটা লাস্টে বলবেন, হ্যাঁ, কারণ এটা হইতেছে কি নারীর টান। দেখবেন আমার বাড়ি অমুক জায়গা, ও দোস্ত ঠিক আছে ফাইন, তো এরকম একটা কিছু হয়ে যেতে পারে, হ্যাঁ। সো প্লিজ একটু দাঁড়ায় সবার দেখেন না, আপনারা দেখার জন্য কত লোক বসে আছে বলেন। আমি অনন্ত, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে থাকা হয় আজিমপুরে, আর জব রিসেন্টলি কিছু করা হয় না, মানে ড্যাফোডিল থেকে রিসেন্টলি বের হলাম, আর হোম ডিস্ট্রিক্ট নরসিংপুর। থ্যাংক ইউ। শাড়িটা নিশার কাছে শ্যামলীতে থাকি, এখনো কিছুই করছি না, কিন্তু পার্টনার পেয়ে গেছেন একজন। আচ্ছা, এখনো কিছু করে না মানে পড়াশোনা শেষ? আচ্ছা, ওকে নেক্সট। হ্যাঁ, আমি মাহমুদুল হাসান, আর প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে পশ্চিম আগারগাঁও, আর বর্তমানে কিছুই করা হচ্ছে না, আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনা। থ্যাংক ইউ। হাফিজা, আমার পাশে হচ্ছে যাত্রাবাড়িতে, আর রিসেন্ট হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, আমি কিছু করতেছি না, হোম ডিস্ট্রিক্ট করছি। থ্যাংক ইউ। কথা বলতেছেন কেন? ওদের কথা শুনেন। বলেন। জালালউদ্দিন সরকার। জোরে বলেন, আপনি মেয়ে মানুষের মতো করতেছেন, হবে নাকি? তো ঝেড়ে কাশেন, তো ঝেড়ে কাশেন। দেখছেন সব জানেন। আচ্ছা, আজকে প্রথম দেখা। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সিট ডাউন প্লিজ। হ্যাঁ, নেক্সট। মালিবাগ না? আমি নেহার হামদার, আর আমার প্রেজেন্ট অ্যাড্রেস ওয়েস্ট কাজাবাজার, আর রিসেন্টলি আমি ডক্টর থেকে বের হয়েছি, আর ঠাকুরগা, দিনাজপুর, ঝালকাঠি। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। কোন সাবজেক্ট? পিরোজপুর। দেখছেন, পার্টনার পেয়ে গেছেন। দেখছেন, এই যে এইটা না হলে কি হইতো? এখন মনে করেন দুজনের মধ্যে যে অন্তরঙ্গটা হবে, এটা আমরা দেখবো খালি, ঠিক আছে? এরপরে নেক্সট আপনি। আমি আব্দুল্লাহ, ডক্টরেট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি লাস্ট ইয়ারে, বর্তমান হচ্ছে সুবানবাগে। এই কথা বলতেছেন কেন আপনারা দুজন? শুনেন না উনি কি বলে? সুবানবাগে আছি, এসএসসিতে জব করছি। সরি, কোথায় জব করতেছেন? বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। আচ্ছা, আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনী। ফেনীতে। সো কম্পিউটার কাউন্সিলে যদি কেউ যায়, চিনে রাখেন না, কাজে লাগবো তো। ও আচ্ছা আচ্ছা, চেনেন, আল্লাহ ভরসা। নেক্সট। আমি সৌরভ, বর্তমানে মধুবাগে থাকি, দেশের বাড়ি সিলেটে। রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম জুনে কম্পিউটার সায়েন্স থেকে, আর এখন এখানে ট্রেনিং করছি। আচ্ছা, থ্যাংক ইউ। মোহাম্মদ জুবায়ের, পিএইচডি রানিং স্টুডেন্ট, উত্তর ইউনিভার্সিটি, প্রেজেন্ট অ্যাড্রেস আড্ডা, হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী। এই তো দিনাজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, হ্যাঁ, পিরোজপুর। ঠিক আছে, তিনজন এক জায়গায় বসবেন এরপর থেকে। আমি প্রাণগোপাল বাওয়াল, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস নারায়ণগঞ্জ, আর হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করতে গেলাম। বাংলাদেশ, মোহাম্মদপুর। হ্যাঁ। আচ্ছা, আপনি কি এদের বেঁচে ছিলেন? ওই আমার আগে রয়েছে ওই ইয়াটা আর কি, নাম কি? অমরিকা, ইস্তিয়াক অমরিকা। হ্যাঁ হ্যাঁ, আমি ওনাদের দিয়েই আসছি।
ওনাদের এখানে আসছেন। আচ্ছা, গুড, ভেরি গুড। তো নারায়ণগঞ্জ থাকেন, মামার এলাকা? আচ্ছা, গুড, বসেন। থ্যাংক ইউ। আমি শূন্য, আমার প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে শেয়ারপাড়া, আর কারেন্ট জব পারফেক্ট বেকার, হচ্ছে শেরপুর কোথায়? শেরপুর সদরে। শেরপুর সদরে। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ ভরসা। নেক্সট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ। আমি সুমাইয়া পারভিন, হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর, ড্যাফোডিলে আছি, লাস্ট সেমিস্টার সিএসসি তে, আর প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে পশ্চিম রাজক। পশ্চিম, আচ্ছা। বুসিং ফরিদপুরে। সামিয়া নাসরিন, প্রেজেন্ট অ্যাড্রেস শুক্রাবাদ, আর কারেন্ট জব আমি স্টুডেন্ট ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, লাস্ট ইয়ার সেমিস্টার, আর হোম ডিস্ট্রিক্ট রাজশাহী। রাজশাহী না? রাজশাহী কোথায়? চাপাই এয়ারপোর্ট। এয়ারপোর্ট, আচ্ছা, থ্যাংক ইউ। রাজশাহীর মানে উত্তরবঙ্গের একজন আছেন, রাজশাহী আর পাবনা, দুইজন আপনারা? আচ্ছা, গুড। দিনাজপুরের কেউ নাই তো? পিরোজপুর। ওকে ওকে, আমরা একটু ক্লাসের আলোচনার দিকে কনসেন্ট্রেট করি এখন। হ্যাঁ, আমাদের সবার সাথে পরিচয় হওয়া শেষ, সবাই সবার সাথে পরিচয় হলেন। তো লাস্টের দিকে 3 জন আছেন, আপনাদের খুব সুবিধা হচ্ছে মনে হচ্ছে আর কি। হ্যাঁ, আপনাদের 3 জনকে বললাম। ওকে, নাইস। কেন সফট ইনস্টল দিচ্ছেন? দেখছেন এই অবস্থা দেশের। ব্রেকের মধ্যে কাজ করে। হ্যাঁ, ওকে। কি প্রবলেম? ঠান্ডা লাগে? কারো কাছে ঠান্ডা লাগে, কারো কাছে গরম লাগে। যাক, ব্যাপার না, আল্লাহ ভরসা। ওকে, আমরা একটু কনসেন্ট্রেট করি ক্লাসের আলোচনার দিকে। সো ফার্স্ট অফ অল, আমাদের যেটা ফার্স্ট টার্গেট সেটা হচ্ছে কিভাবে আমরা জালালউদ্দিন সরকারের কি অবস্থা, কত দূর হয়েছে? 7%। আচ্ছা, জাভা দিচ্ছেন আগে? আচ্ছা, এখন নেটবিনসটা হচ্ছে, হয়ে যাবে, 5 মিনিট লাগবে হয়তো আর কি। হ্যাঁ, সো আমাদের এই কোর্স সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, একটু কনসেন্ট্রেট করেন। হ্যাঁ, যায়, করতে পারেন। যে বিষয়গুলো সম্পর্কে এতক্ষণ আলোচনা করা হলো, যে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা আসলে কি, এর পার্টগুলো আমরা ধারাবাহিকভাবে ভেঙে ফেললাম এবং এর ফিউচার সম্পর্কে দু একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। সেই বিষয় সম্পর্কে কারো কোনো মানে কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, আপনাদের কোশ্চেন না থাকলে কিন্তু আমি কোশ্চেন করব, বুঝছেন? ঠিক আছে, করব।
ওয়াও, কনফিডেন্স তো দেখি ভালোই, আলহামদুলিল্লাহ। নাইস, দেখছেন আমার কথাই আমরা দিয়ে দিল। আল্লাহ ভরসা আর কি। এইবারও কর না? আচ্ছা, সো আমি আসলে জানি না সঠিক, এটা স্যার বলতে পারবে। আমাদের যে লিড ট্রেনার শফিল আলম স্যার আছেন উনি বলতে পারবেন। স্যারই মেইনলি আপনাদের ক্লাসগুলো কন্ডাক্ট করবে, হয়তো বা আমিও থাকতে পারি ইন দ্যাট কেস। সো ওকে, হ্যাঁ না ভিডিও আপনার পেয়ে যাবেন, সমস্যা নেই, পেয়ে যাবেন। এইটাও একটা এক্সকিউজ, লেট আসলে সমস্যা কি? সমস্যা না, কিন্তু যারা কম সমস্যা তাদের জন্য সমস্যা। তাই, আচ্ছা গুড। না কম, ঠিক আছে ফাইন, সমস্যা নাই। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে না আমরা যত দ্রুত পারি জিনিসটা আপলোড করে দিতে। হ্যাঁ, আমরা দিতে পারলেই তো ভালো, নাকি? দেরি করে দিলে আমার কোনো লাভ আছে? লাভ আছে মনে হয়, লস আরো, তাই না? সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আর কি যত তাড়াতাড়ি পারি জিনিসটা আপনাদের কাছে পৌঁছে দিতে। হ্যাঁ, বা টেকনিক্যাল বিভিন্ন ইস্যু থাকে তো, সো আল্লাহ ভরসা। সো এই হচ্ছে অবস্থা আর কি। আসলে হ্যাঁ, এই বিষয়গুলো একটু আমাদের যে লিটন শফিল আলম স্যারের সাথে কথা বলবেন হ্যাঁ বিষয়গুলো নিয়ে, যে না ঠিক আছে। আরে ভার্সিটিতে মাত্র পরে বেরোচ্ছেন, এখন 3 বেলা না খাইলেই কি? আমরা তো যখন ভার্সিটিতে পড়ছি 2008-09 কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ইউজটা আমরা তো খাই নাই, ঠিক আছে? দুপুরে খাইছি কবে বলেন? এখনো তো দুপুরে খাই আর কি, আগে খাইতাম না। ওকে, সো আমরা আমাদের মেশিন থেকে নেটবিনস এডিটরটা ওপেন করা হয়েছে আর কি। ওপেন করার পর আমরা হয়তো এই ধরনের একটা ভিউ দেখতে পাচ্ছি, তাই না? অনেকের সামনে হয়তো স্টার্ট পেজ আছে, আমার এখানে নেই, কেটে দিয়েছি। হ্যাঁ, সো ওপেন করার পর আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে এই নেটবিনস এডিটরের থ্রুতে আমরা কিভাবে HTML এর একটা প্রজেক্ট ওপেন করতে পারি, কেমন? সো ফর দ্যাট ফার্স্ট অফ অল আপনারা আপনাদের মেশিনের যে কোনো একটা জায়গায় একটা ফোল্ডার তৈরি করেন, যে কোনো একটা জায়গায়। আমরা আমাদের মেশিনের যে কোনো একটা জায়গায় একটা ফোল্ডার তৈরি করি। হ্যাঁ, সো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডেস্কটপে, খেয়াল করেন। আমি এর নাম দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা দিয়ে দেন। আমি দিচ্ছি LICT। আজকে কি আমাদের ডে 2 ইন্ট্রোডাকশন ক্লাস হয়ে গেছে না? ও বলবেন না, আমি আবার একই কাজ করলাম। সবাই সবার সাথে পরিচিত হচ্ছিলেন আগে? গতদিন 2বার হয়েছে। 2বার হয়েছে? এইরকম দিলেন আমারে? হ্যাঁ, আচ্ছা যাক, আল্লাহ ভরসা। বলবেন না, আমি তো আই এম নট শিওর যে একটু সাহসটা বাড়ছে। 2 জন তো আছি। না 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 না, ঠিক আছে, ওরা আবার 3 জন হয়ে গেছে এখন, শক্তিতে বেশি আর কি। হ্যাঁ, বরিশাল, সরি ঝালকাঠি, পটুয়াখালী, আর একটা কে পিরোজপুর। কে আপনি কই? ফেনী? তা ফেনী তো কুমিল্লা ওদিকেই পড়ছে। কুমিল্লা ফেনী একসাথেই। কুমিল্লার কজন আছেন? কুমিল্লা ফেনী বিবাড়িয়া সব এক জায়গায়, একই সব। ওই কাশপুরি বিজুরি পারে না, সব সব একই। তাহলে কয়জন আছেন?
হ্যাঁ না 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 কি বলেন, সি এটা আমি বিলিভ করি না, আর কেউ বিলিভ করলো, ঠিক আছে। এই যেটা বললো আর কি, আমি একটা কথা বলি শোনেন যে হ্যাঁ না না এটা ওকে লেট মি ফিনিশ। হ্যাঁ একটু শেষ করি, একটু কনসেন্ট্রেট করেন। হ্যাঁ ওকে হোক, প্রবলেম নাই, শেষ করি যে এগুলো হচ্ছে আমরা চিন্তা করব না, এগুলো আমরা কখনোই বলবো না। কারণ কি, কারণ হচ্ছে আমরা এডুকেটেড, হ্যাঁ যারা মানে সচেতন তারা এগুলো বলে না। হ্যাঁ আর আমরা কিন্তু প্রথমে একটা কথা বলছি যে আমাদের কি, আমরা কিন্তু ওই গসিপিংটা করব না একজনের সম্পর্কে তার আড়ালে। এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু সবচেয়ে খারাপ জিনিস আমার মতে আর কি। আমি যেটা বুঝি যে সবচেয়ে খারাপ কাজ কোনটা দুনিয়ায় মানুষের মধ্যে, সেটা হচ্ছে কারো অ্যাবসেন্সে কারো সম্পর্কে গসিপিং করা, নেগেটিভ গসিপিং করা। হ্যাঁ পজিটিভ গসিপিং করবেন, সে আপনার বন্ধুই হোক, সে আপনার শত্রুই হোক। এই অ্যাটিটিউডটা ডেভেলপ করা শুরু করেন, ঠিক আছে। এই অ্যাটিটিউডটা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেখবেন আপনার সাকসেসফুল। আপনি আল্লাহ ছাড়া আর কেউ আটকাতে পারবে না, আর আল্লাহ তো আটকাবে না, কারণ সে তো আপনার দুনিয়ায় পাঠাইছেই সাকসেসফুল হওয়ার জন্য, রাইট। সো এনিওয়ে আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা নেটবিনসের থ্রুতে কিভাবে HTML এর একটা প্রজেক্ট ওপেন করব সেই বিষয়গুলো বলতে চাচ্ছিলাম। সো ফার্স্ট অফ অল আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম এখানে, TTLICT Laravel, ওকে TTLICT Laravel নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেন, সেই বিষয়গুলো জানা আছে। তারপর আমি অ্যাট এ গ্লান্স বলে দিচ্ছি, আপনাদের ফেস দেখে মনে হচ্ছে অনেকেরই। সো আমরা প্রথমে যাব কোথায়, ফাইলে, একদম টপ লেফট যে কর্নারটা আছে ফাইলে যাব। ফাইল থেকে যাব হচ্ছে নিউ প্রজেক্ট, ফাইল থেকে যাব হচ্ছে নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পপ আপ উইন্ডোজ চলে আসছে। এখানে দেখেন বাম পাশে বলা আছে কি ক্যাটাগরি, আর ডান পাশে প্রজেক্ট। সো এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব, HTML5। যেহেতু আমরা HTML5 নিয়ে প্র্যাকটিস করব, সো আমরা ক্যাটাগরি সিলেক্ট করব HTML5, আর অ্যাপ্লিকেশন প্রজেক্ট থেকে সিলেক্ট করব কি HTML5 অ্যাপ্লিকেশন। আমরা যখন কোনো একটা HTML এর প্রজেক্ট ওপেন তৈরি করব, আমাকে এই জায়গাটায় খেয়াল রাখতে হবে। হ্যাঁ যে কি করলাম, প্রথমে আসলাম ফাইলে, নিউ প্রজেক্ট, HTML5 অ্যাপ্লিকেশন, দেন নেক্সট। এবার এখানে দেখতে পাচ্ছি আমার কাছে সে চাচ্ছে প্রজেক্টের লোকেশন এবং প্রজেক্টের নেম। সো প্রজেক্টের লোকেশনটা কোথায় বলে দিব বলেন, মানে যেখানে আমরা ফোল্ডারটা তৈরি করছি, তাই না? হ্যাঁ। সো আমি আমার ডেস্কটপে যাচ্ছি, কারণ এখানে তৈরি করা হয়েছিল। এই তো এবার প্রজেক্টের লোকেশনটা বলে দিলাম যে কোথায় আমার প্রজেক্টটা তৈরি হবে। কেমন, এবার আমরা এই প্রজেক্টের একটা নেম দিব। এই যে লোকেশন, এই লোকেশনে কি নামে প্রজেক্ট হবে সেটা এখানে বলে দিচ্ছি। এখানে যে নাম দিবেন সে নামে প্রজেক্ট তৈরি হবে। সো এখানে বেসিক্যালি যে নামটা দিবেন, এই নামটা আমার নেটবিনসের এই বাম পাশের যে প্রজেক্ট অপশনটা আছে এখানে চলে আসবে। হ্যাঁ সো এবার আমি প্রজেক্টের লোকেশন এবং প্রজেক্টের নেম সেট করে দেওয়ার পর কি বলে দিব, ফিনিশ। তাহলে প্রজেক্টের নেম এবং প্রজেক্টের লোকেশন সেট করে দিয়ে যখন ফিনিশ বললাম, আমরা দেখতে পাচ্ছি নেটবিনসে এই ধরনের একটা চেঞ্জ চলে আসছে, তাই না? এই ধরনের একটা চেঞ্জ চলে আসছে নেটবিনসের মধ্যে। এখানে দেখতে পাচ্ছি যে এই index.html নামের একটা ফাইল তৈরি হয়েছে এবং এখানে HTML এর কিছু কোড আমরা দেখতে পাচ্ছি এবং বাম পাশে একটা পরিবর্তন আসছে আমরা দেখতে পাচ্ছি। ওই যে নামটা দিয়েছিলাম সেটাই কিন্তু এখানে চলে আসছে, TTLICT Laravel। ওকে, এর মধ্যে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন সাইড রুট, এই ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন index.html, তাই না? বেসিক্যালি এই ফাইলটাই কি এখানে দেখাচ্ছে আমাকে, তাই না? এই যে আমি এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছি নেটবিনস index.html, এই ফাইলটাই কিন্তু এই সাইড রুটের মধ্যে এই ফাইলটা, এটা হচ্ছে আমার নেটবিনসের চেঞ্জ। এবার আমরা যে ফোল্ডারটা তৈরি করলাম, যে ফোল্ডারের মধ্যে প্রজেক্ট ওপেন করলাম, চলেন দেখে আসি
ওই ফোল্ডারের মধ্যে কি পরিবর্তন হয়েছে। সো এখানে যা হচ্ছে দেখেন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওই ফোল্ডারের মধ্যে টিটি ল্যারাভেল নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, তাই না? কারণ কি বলেন তো, এই নামটাই কিন্তু আমরা ওখানে দিয়েছিলাম, রাইট। সো এখানে দেখেন বাই ডিফল্ট 3টা ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি, টেস্ট, পাবলিক HTML, একটা হচ্ছে NB প্রজেক্ট। সো টেস্ট ফোল্ডারটা বাই ডিফল্ট তৈরি হয়, এর কোনো কাজ নাই, এর কোনো জব নাই, বাই ডিফল্ট তৈরি হয়েছে। এবার পাবলিক HTML, এই ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছি index.html নামে একটা ফাইল আছে, তাই না? সো এই ফাইলটাই বেসিক্যালি এখানে আমরা নেটবিনসে যে ফাইলটা দেখতে পাচ্ছি না, এই ফাইলটাই হচ্ছে এই ফাইলটা index.html। ওকে, index.html। আমরা আপনাদেরকে যখন বলবো যে প্রজেক্টের রুটে যান অথবা পাবলিক HTML এর মধ্যে আমরা প্রজেক্টের রুটে যান, প্রজেক্টের রুট বলতে কাকে বোঝানো হবে? এই ফোল্ডারটাকে। হ্যাঁ, আমরা যা কিছু করবো এই ফোল্ডারের মধ্যে করব। কেমন? যদি একটু পরে বলবো যে একটা ইমেজ নিয়ে প্রজেক্টের রুটে রাখেন, কোথায় রাখবেন? পাবলিক HTML এর মধ্যে। কেমন? এবার আমরা আরেকটা ফোল্ডার দেখতে পাচ্ছি NB প্রজেক্ট। এর কাজ কি? বেসিক্যালি আমরা যদি এটা একটু দেখতে চাই, ধরেন আমি পাবলিক HTML এর মধ্যে আমরা একটা HTML এর ফাইল নিচ্ছি, সরি একটা ফোল্ডার নিলাম। হ্যাঁ, পাবলিক HTML এর মধ্যে আমরা একটা ফোল্ডার নেওয়া হচ্ছে লাইক নিউ ফোল্ডার। এবার আমরা যদি নেটবিনসে যাই এবং এখানে দেখি, দেখেন এই সাইড রুটের মধ্যে নিউ ফোল্ডার চলে আসছে না? সো ফোল্ডারটা তৈরি করেছিলাম কোথায়? ফোল্ডারের মধ্যে যে, বাট নেটবিনসে সেটা চলে আসছে না, তাই তো? এবার মনে করেন এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখানে আছে নাই। তার মানে আমি কি করতে পারতেছি, আমি যখন নেটবিনসের মধ্যে সাইড রুটের মধ্যে কোনো একটা কিছু তৈরি করতেছি, সেটা ফোল্ডারে চলে আসতেছে, আবার ফোল্ডারে যখন কিছু করা হচ্ছে সেটার ইমপ্যাক্ট সাইড রুটের মধ্যে পড়তেছে, তাই না? তাহলে বলেন তো, সাইড রুট ফোল্ডারের সাথে আর পাবলিক HTML ফোল্ডারের মধ্যে পার্থক্য কি, বা কোনো মিল আছে কি দুইটার মধ্যে? সাইড রুট ফোল্ডারটাই তো আলটিমেটলি কি পাবলিক HTML, তাই না? কারণ এটার মধ্যে যা কিছু করা হচ্ছে ওখানে যাচ্ছে, ওখানে যা কিছু করা হচ্ছে এখানে আসতেছে। সো সাইড রুট ফোল্ডার এবং পাবলিক HTML এই দুইটা ফোল্ডারের মধ্যে যে রিলেশন, এই রিলেশনটা তৈরি করার জন্য যে সমস্ত ইনস্ট্রাকশন দরকার, সেই ইনস্ট্রাকশনগুলোই কিন্তু এই NB প্রজেক্ট এই ফোল্ডারের মধ্যে দেওয়া আছে, তাই না? আমরা যখন NB প্রজেক্ট ফোল্ডারের মধ্যে ঢুকি, এর মধ্যে কি আছে দেখেন তো? দুইটা ফাইল আছে এবং একটা ফোল্ডার আছে, কিছু ফাইল এবং ফোল্ডার আছে। সো এই ফাইল এবং ফোল্ডারের মধ্যে কিছু ইনস্ট্রাকশন সেট করা আছে, যেগুলোর মধ্যে বলা আছে যে কিভাবে এই ফোল্ডারটার সাথে সাইড রুটের একটা রিলেশন তৈরি হয়। হ্যাঁ, জি যাবে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে index.html ফাইলের মধ্যে আমরা যে কোডগুলো দেখতে পাচ্ছি HTML এর, এগুলো সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলাম। সো প্রথমেই আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, এটা একটা কি ট্যাগ, তাই না? কারণ ট্যাগের সিনট্যাক্স থেকে আমরা জানি যে ট্যাগ হয় শুরু হয় লেস দেন সাইন দিয়ে, শেষ হয় লেস দেন গ্রেটার দেন সাইন দিয়ে, মাঝখানে থাকে কি ট্যাগের নাম। সো এটা হচ্ছে HTML এর একটা স্পেশাল ট্যাগ, ডক টাইপ HTML। হ্যাঁ, HTML এর একটা স্পেশাল ট্যাগ, যার কাজ হচ্ছে এই HTML এর অনেকগুলো ভার্সন আছে না, বলছিলাম HTML 1 2 3 4 5। সো আমি কোন ভার্সনের ট্যাগগুলো ইউজ করতে যাচ্ছি সেটা ব্রাউজারকে বলে দেওয়া। বেসিক্যালি আমরা কিন্তু একটা বিষয় জানি যে HTML এর সার্ভারের নাম কি, সকল ব্রাউজার, তাই না? যেহেতু সার্ভারই হচ্ছে সকল ব্রাউজার, সো অবশ্যই সার্ভারের কাছে কোন ট্যাগের মানে কি সেগুলো বলা আছে, এবং সেগুলো কিভাবে বলা আছে, সেগুলো ক্লাস আকারে বলা থাকে, ক্লাস।
সো HTML এর সকল ভার্সনের জন্যই লাইব্রেরি বা ক্লাস এই ব্রাউজারের মধ্যে ইনস্টল করা আছে। এজন্য কোন ভার্সনের ট্যাগ ইউজ করতেছি সেটা এই কোডগুলো বেসিক্যালি দেখেন, এই কোডগুলো লেখা আছে কোন ফাইলের মধ্যে, index.html, তাই না? এবার এই ফাইলটাকে আমি রান করলাম কোথায়? ব্রাউজারে। এই ফাইলটাকে আমি রান করব কোথায়? এই ফাইলের যদি আউটপুট দেখতে চাই, এখানে যে কোডগুলো লেখা আছে আমি এগুলোর আউটপুট দেখতে চাচ্ছি। সো কি করতে হবে? ব্রাউজারে রান করব নাকি ফটোশপে রান করব? ব্রাউজারে। সো আমি একটা ব্রাউজারে রান করে নিচ্ছি। ঠিক আছে, সো আউটপুট দেখতে পাচ্ছি না? এটা হচ্ছে আমাদের আউটপুট, আর এখানে কি আমরা কোড লিখব। কেমন? সো যখন আমি এই index.html এই ফাইলটাকে আমি যখন ব্রাউজারের থ্রুতে রান করালাম, আমি index.html এই ফাইলটাকে যখন আমি ব্রাউজারের থ্রুতে ওপেন করলাম, এখানে দেখেন কি কি বিষয় হচ্ছে। ব্রাউজার কিভাবে এই আউটপুটটা জেনারেট করতেছে সেই বিষয়টা বলতে চাচ্ছিলাম। ফাইলের নাম হচ্ছে index.html, এখানে কিছু HTML এর ট্যাগ লেখা আছে, এবং যখন এই ফাইলটা আমি ব্রাউজারের থ্রুতে ওপেন করতেছি, একই জিনিস কিন্তু দেখেন, আমি যখন নেটবিনসের থ্রুতে ওপেন করলাম, এই ফাইলটা যখন নেটবিনসের থ্রুতে ওপেন হচ্ছে তখন এরকম দেখাচ্ছে, তাই না? আবার যখন এই ফাইলটাই আমি ব্রাউজারে দিয়ে ওপেন করতেছি তখন কি এরকম আসতেছে না? খেয়াল করছেন বিষয়টা? একই জিনিস আমি একবার ওপেন করলাম নেটবিনসের মাধ্যমে, আবার ওপেন করলাম ব্রাউজারের মাধ্যমে। নেটবিনস কি করলো? এর মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো লেখা আছে সেই ইনস্ট্রাকশনগুলো আমাকে দেখাচ্ছে, আর ব্রাউজার কি দেখাচ্ছে? আউটপুট, তাই না? হ্যাঁ, ব্রাউজার দেখাচ্ছে কি? আউটপুট। এখন ব্রাউজার এই আউটপুটটা কিভাবে জেনারেট করলো? ব্রাউজার এই আউটপুটটা কিভাবে জেনারেট করলো? ব্রাউজার এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন লাইন বাই লাইন ব্রাউজার পড়ছে, পড়ে পড়ে সে একটা আউটপুট জেনারেট করতেছে। কেমন? সো ব্রাউজার যখন এই ফার্স্টের এই লাইনটা পড়লো, সে কি বুঝবে যে এই ডকুমেন্টটা তৈরি করার জন্য বা এই পেজটা তৈরি করার জন্য HTML এর যে ট্যাগগুলো ইউজ করা হচ্ছে বা HTML এর যে ট্যাগের সাপোর্ট নেওয়া হচ্ছে সেগুলো কোন ভার্সন থেকে আসছে? 5। এই কথাটা ব্রাউজারকে বোঝানোর জন্যই এই ট্যাগটা এখানে লেখা হয়েছে। আমি যদি এটা এখানে না লিখতাম কোনো সমস্যা ছিল? মনে করেন এটা লিখলাম না, এটা কেটে দিলাম, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আউটপুট চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগের মতোই আছে। তাহলে দিলাম না, সমস্যা কি? না দিলে কি কোনো প্রবলেম হবে? কি মনে হয়? কি প্রবলেম হবে বলেন, আপনি বলেন। যে ফিচারগুলো শুধু HTML5 এ আছে সেগুলো সাপোর্ট করবে ট্যাগ হয় নাই। হাসান বলেন তো। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই কোডগুলো এক্সিকিউট করতেছে তো ব্রাউজার। হ্যাঁ, সো ব্রাউজারের কাছে কি কি আছে? HTML এর 1 এর লাইব্রেরিও আছে, 2, 3, 4, 5 সবার লাইব্রেরি, সব প্রত্যেকটা ভার্সনের জন্য কিন্তু ব্রাউজারের লাইব্রেরি ইনস্টল করা আছে। এখন যখন এই কোডগুলো ইনস্ট্রাকশন হচ্ছে, এই যে HTML এই ট্যাগটা HTML 1 এও আছে, 5 এও আছে, 2 তেও আছে, 3 তেও আছে, 4 এও আছে। এখন এই ট্যাগের জন্য যে রুলসটা সে কোথা থেকে নিয়ে আসবে এটা তো তাকে বলে দেওয়া হয় নাই। সো সে কি করবে? সে একবার যাবে 1 এ, আবার 2 তে, আবার 3 তে, আবার 4 এ, এরকম র্যান্ডমলি দৌড়াদৌড়ি করবে। দৌড়াদৌড়ি করতে করতে সে কিন্তু একসময় আউটপুট জেনারেট করবে ঠিকই, বাট ওই যে দৌড়াদৌড়ি করলো এ কারণে তার টাইমটা লস হচ্ছে। এইটা হচ্ছে আসল কথা। ডক টাইপ HTML না দিলে এই পেজের রান টাইমটা বেড়ে যাবে। সো যদিও খালি চোখে আমরা কিছু দেখতে পাচ্ছি না, হ্যাঁ, খালি চোখে আমরা কিছু দেখতে পাচ্ছি না, বাট তারপরে কি হবে? এই ফাইলের যে রান টাইমটা সেটা কিন্তু বেড়ে যাবে। তো যখন আমাদেরকে কেউ বলবে যে ডক টাইপ HTML এটা যদি আমি ইউজ না করি প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে এটাই, ব্রাউজার ডিসিশন নিতে পারবে না।
ডিসিশন নিতে ব্রাউজার একটু সমস্যা হবে। কারণ আপনি তো ইনস্ট্রাকশন সেট করতেছেন, তো যখন ইনস্ট্রাকশন সেট করবেন ইনস্ট্রাকশনগুলো প্রপারলি সেট করবেন। কারণ কি আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে কে? ব্রাউজার। ভেরি গুড। হ্যাঁ, কথার উত্তর দিতে হবে, কিন্তু কথার উত্তর না, আমার সাথে আলোচনায় আমাকে কোঅপারেশন করতে হবে, ঠিক আছে, পার্টিসিপেট করতে হবে। সো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এই যে ব্রাউজারকে সাপোর্ট করতে, আপনি এমনভাবে ইনস্ট্রাকশন সেট করবেন যেন ব্রাউজার কনফিউশনে না পড়ে যায়। আমি যদি এটা না দেই তাহলে ব্রাউজার কনফিউশনে পড়ে যাবে, এটা কি HTML1 এর না 5 এর না 3 এর। সো আমি তাকে প্রথমেই একবারে স্পষ্ট বুঝাই দিলাম কি এই ডকুমেন্টটা তৈরি করতে আমি যে ট্যাগগুলো ইউজ করতে যাচ্ছি বা আমি যে ট্যাগগুলোর সাপোর্ট দিতে যাচ্ছি সেগুলো কোথা থেকে আসছে, এটা আমি তাকে ব্রাউজারকে প্রথমে বুঝিয়ে দিলাম এটা বলে। এখন ব্রাউজার সরাসরি কোথায় যাবে? HTML5 এর লাইব্রেরিতে যাবে, সেখানে যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে আসবে, তারপরে একটা একটা করে জিনিস রিড করবে, রেন্ডারিং করবে আর আউটপুট দেখাবে, ট্রান্সলেট করবে আর আউটপুট দেখাবে। কেমন? সো এটা হচ্ছে ডক টাইপ HTML। এবার বলেন তো ডক টাইপ HTML ইউজ না করলে কি হবে? রান টাইমটা বেড়ে যাবে। সো এখানে তো ছোট একটা বিষয়, তাই না, মাত্র 10-12 লাইনের কোড, এখানে কিন্তু বোঝা যাবে না। যখন আপনি অনেক বড় একটা প্রজেক্টে কাজ করবেন তখন সেখানে কিন্তু দেখবেন অনেক সময় দেখেন না যে একটা সাইটে আমি যাচ্ছি বাট সাইটটা লোড হইতে অনেক সময় লাগতেছে। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র HTML এর ভ্যালিডেশনের জন্য না, অনেকগুলো কারণে একটা সাইটের মানে আপনি খুব স্লো আসতে পারে। তার মধ্যে একটা হতে পারে ইন্টারনেট কানেকশন স্লো আসতে পারে, আবার হতে পারে সাইটের ব্যান্ডউইথ কম, স্লো আসতে পারে, ব্যান্ডউইথ শেষের দিকে স্লো আসতে পারে। এরকম একটা কারণ হচ্ছে যে সেই সাইটে HTML এর স্ট্রাকচারটা প্রপারলি না। বুঝতে পারছেন? ডক টাইপ HTML-টা সেখানে সে এই ট্যাগটার সাপোর্ট সে নেয় নাই, ঠিক আছে, এজন্য দেরি করে আসতেছে সাইটটা। এটা কিন্তু একটা কারণ, এরকম কিন্তু আরো অনেকগুলো কারণ থাকতে পারে, ঠিক আছে। কারণ আপনি যদি কারোর সাথে তর্কে যান, ঠিক আছে, যে এটা না দিলে কি হয়, ওকে ফাইন। এবার এটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি কমেন্টস ট্যাগ, এটা একটা স্পেশাল ট্যাগ, শুরু করতে হচ্ছে লেস দেন সাইন দিয়ে, এরপরে এক্সক্লেমেটরি সাইন, এরপরে দুটো ড্যাশ, আবার সেম ভাবে একইভাবে শেষ করা হচ্ছে। এই ট্যাগের মাঝখানে যে বিষয়গুলো আমরা লিখবো এটা ব্রাউজার আমলে নিবে না, হ্যাঁ, এটা কমেন্টস হয়ে থাকবে আর কি। এরপরে HTML, এটাকে বলা হচ্ছে HTML এর মাদার ট্যাগ, পুরো ডকুমেন্টটা HTML ট্যাগ দিয়ে র্যাপ করা থাকবে। HTML দিয়ে আমরা যে ওয়েব পেজটা তৈরি করব সেই ওয়েব পেজের মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে বা যে স্ট্রাকচারটা থাকবে সেই পুরো স্ট্রাকচারটা বা ডকুমেন্টটাকে র্যাপ করে রাখবে কে? HTML। তো আপনাকে যদি কেউ বলে HTML ট্যাগের কাজ কি, তাহলে কি বলবেন? র্যাপিং করে রাখে, ঠিক আছে, এটা হচ্ছে HTML এর মাদার ট্যাগ। এরপরে এই ডকুমেন্টের দুইটা ভাগকে ভাগ করা হয়। HTML দিয়ে মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আমি কোনো ডকুমেন্ট তৈরি করব সেই ডকুমেন্টের মেইনলি দুইটা পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। দেখেন এই পুরো এখানে HTML দিয়ে শুরু হচ্ছে, HTML দিয়ে শেষ হচ্ছে, তাই না, পুরো ডকুমেন্টটাকে র্যাপ করে রাখা হচ্ছে। এই ডকুমেন্টের পার্ট কয়টা? দুইটা, একটা হচ্ছে হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। খেয়াল করছেন? হেড দিয়ে শুরু হয়েছে। যখন আমরা নেটবিনসে আছি আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে সিলেক্ট করলাম, এটা শেষ হয়েছে কোথায়, এখানে দেখাচ্ছে না। সেম ভাবে বডি শুরু হচ্ছে, বডি শেষ হচ্ছে। কেমন? তো তাহলে HTML দিয়ে যখন মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আমি কোনো ডকুমেন্ট তৈরি করব সেই ডকুমেন্টের পার্ট কয়টা? একটা হেড আর একটা বডি, দুইটা সেকশন। সো হেড সেকশনে কি থাকে? হেড সেকশনে থাকে হচ্ছে ডকুমেন্টটা তৈরি করার জন্য যাদের যাদের হেল্প লাগবে, যাদের যাদের সাপোর্ট লাগবে তাদের ইনফরমেশন থাকে হচ্ছে হেড ট্যাগের মধ্যে, আর বডি ট্যাগের মধ্যে থাকে হচ্ছে অ্যাকচুয়াল ডকুমেন্টটা যেটা একজন ভিজিটর ব্রাউজারে দেখবে। সো একজন ভিজিটর কোনো একটা সাইটে যাওয়ার পর ব্রাউজারে যা কিছু দেখে এগুলো কোথা থেকে আসে? সাধারণত বডি থেকে আসে। আর হেড পার্টের মধ্যে কি থাকে? এই ডকুমেন্টটা তৈরি করতে আমার যাদের যাদের হেল্প লাগবে, যেমন আমাদের স্টাইল শিট লাগবে, তাই না,
তারপরে আমাদের আরো বিভিন্ন জিনিস লাগতে পারে, হ্যাঁ সেগুলোর ইনফরমেশন আমি কোথায় রাখবো? হেড ট্যাগের মধ্যে। ওকে, এবার দেখেন হেড ট্যাগের মধ্যে প্রথম যে ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি টাইটেল। সো বলা হয়ে থাকে HTML এর যে 118টা কম বেশি ট্যাগ আছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে টাইটেল, সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ। কেন? ধরেন আপনি ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বানাবেন, এগুলো কি এক একটা প্রোডাক্ট। তো কোনো একটা প্রোডাক্ট তৈরি করার পর কি করতে হয়? ঘরে নিয়ে সিন্ধুকের মধ্যে তালা দিয়ে রাখতে হয়, তাই না? তাহলে তো সেই প্রোডাক্টটা সেল হবে নাকি? তাহলে কি করা লাগবে? হ্যাঁ, তাই না? মানুষকে বলতে হবে, কখনো ফ্রি দেওয়া লাগবে যে ভাই নেন, আরো 10 টাকা নেন, আপনি চা খাইন। বুঝতে পারছেন বিষয়টা? সো এই ওয়েবসাইট বা এই বিষয়গুলোর যে মার্কেটিং এর যে প্রসেস, একটা প্রসেসের নাম হচ্ছে SEO। এই টার্মটার সাথে আমরা সবাই পরিচিত আছি, তাই না? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো যখন কোনো একটা ওয়েবসাইটকে তৈরি করা হয় বা লাইভে দেওয়া হয়, সেই সাইটটাকে সার্চ ইঞ্জিনের সাথে পরিচয় করে দেওয়া হয়। ওকে, সো কোনো একটা ওয়েব পেজকে সার্চ ইঞ্জিন রিপ্রেজেন্ট করে তার টাইটেল দিয়ে। বুঝতে পারতেছেন বিষয়টা? এই ওয়েব পেজের মধ্যে যতগুলো ইনফরমেশনই থাক, সেই ইনফরমেশনগুলো মেইন যে বিষয়টা সেটা থাকবে হচ্ছে টাইটেলের মধ্যে। ছোট্ট একটা জিনিস আপনাদের শেয়ার করি। ধরেন এখানে আমি সার্চ ইঞ্জিনে যাচ্ছি, এটা গুগল, অত্যন্ত পপুলার একটা সার্চ ইঞ্জিন। এখানে এসে ধরেন আমি কোনো কিছু লিখে সার্চ দিলাম, সাপোজ আইটি ট্রেনিং বাংলাদেশ, এই কথাটা লিখে সার্চ দিলাম। ওকে, সার্চ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন প্রায় 1.08 সেকেন্ডে 40 একক দশক শতক হাজার অযুত লক্ষ 4 কোটি 5 লাখ 4 কোটি 5 লাখ পেজ কিন্তু সে নিয়ে আসছে এখানে, খেয়াল করছেন? এবং যদি নিচের দিকে যান এখানে দেখেন বেশ কিছু বিষয় কিন্তু এখানে চলে আসছে। সো আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ ইঞ্জিনে সার্চ দেই, তখন এখানে যে লিস্টটা আসে, এখান থেকে আমরা কোন জিনিসটা দেখে ভিতরে ঢোকার সিদ্ধান্ত নেই বলেন তো? এই যে এটা দেখেন না, এইটা দেখেই কিন্তু আমরা ডিসিশন নিই যে ওইটার মধ্যে ঢুকবো কি ঢুকবো না। আর এই জিনিসটা কোথা থেকে আসছে? হাওয়াই থেকে না বাতাস থেকে? হ্যাঁ, এই যে টাইটেল ট্যাগের মধ্যে থেকে। এটাকে আমরা মেটা ট্যাগের মধ্যেও লিখতে পারি টাইটেল অ্যাট্রিবিউটের মাধ্যমে, সরি নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে, বাট এখানেও আমরা চাইলে লিখে দিতে পারি। সো বুঝতে পারতেছেন কোন একটা পেজের মধ্যে একজন ভিজিটর যাবে কি যাবে না, সেটা ডিপেন্ড করতেছে কার উপরে। এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে খতরনাক ট্যাগ। ঠিক আছে, সো মাইন্ড ইট। হ্যাঁ, একটু হাসেন, একটু জোকস করলাম দেখি। হ্যাঁ, ওকে, হ্যাঁ পরেরটা ভালো জোকস হয়েছে না? আচ্ছা, গুড। না আসলে বিষয়টা এরকমই আর কি, যে ভুলে গেছি কি বলতে চাইছিলাম, পরে মনে বলে বলবো, কেমন? সো টাইটেল ট্যাগ নিয়ে কথা হচ্ছিল আমাদের, কেমন? এটার কাজটা কি তাহলে? অনেক ইম্পর্টেন্ট ট্যাগটা আর কি। হ্যাঁ, টাইটেলের মধ্যে পুরো ডকুমেন্টটাকে সে রিপ্রেজেন্ট করে, আপনি যা লিখে দিবেন সেটা। সো হোয়াট এভার ইট ইজ। এরপরে মেটা ট্যাগ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ট্যাগ। এর মধ্যে আমরা অনেক ইনফরমেশন লিখে দিই যেটা এই ডকুমেন্টের সাথে রিলেটেড। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল এখানে দেখেন ক্যারেক্টার সেট বলা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট কি? কোন একটা ট্যাগের অতিরিক্ত ইনফরমেশন প্রোভাইড যে করে তার নামই হচ্ছে অ্যাট্রিবিউট, তাই না? ধরেন আমি হেডিং ট্যাগের মধ্যে কোনো একটা কিছু লিখে দিলাম, বা আমি IMG ট্যাগের মধ্যে সোর্সের মধ্যে কোনো একটা ইমেজের পাথ দিয়ে দিলাম, তাহলে ব্রাউজারে কি আসবে? ছবি আসবে। আমি যে ইমেজের পাথটা দেখাই দিব সেই ইমেজটা চলে আসবে। এখন ইমেজটা তো আসলো, এখন আমি যদি বলি যে না ইমেজের কোণা একটু বেঁকা হবে, একটু সোজা হবে, ইমেজটা একটু চড়া হবে, একটু লম্বা হবে, মানে যে কন্টেন্টটা আমি ট্যাগের মাধ্যমে নিয়ে আসলাম তাকে কাস্টমাইজ করতে চাচ্ছি, কিভাবে করতে পারবো? অ্যাট্রিবিউটের মাধ্যমে। এই জন্যই বলা হচ্ছে অ্যাট্রিবিউট প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এ ট্যাগ, তাই না? কোন একটা ট্যাগের অতিরিক্ত ইনফরমেশন প্রোভাইড করে কে? অ্যাট্রিবিউট। মনে থাকবে না? আশা করি থাকবে না।
আপনি যখন সকালবেলা বাসা থেকে বের হন, সুন্দর একটা শার্ট পরেন, সুন্দর একটা প্যান্ট পরেন, জুতা পরেন, ফাইনালি বের হন। এবার ধরেন আপনি একটু বডি স্প্রে দেন শরীরে, তাই না? আপনি একটু চুলে জেল দেন স্পাইক করার জন্য, রাইট? আপনি একটু জুতাটা কালি করেন, রাইট? হোয়াই? আপনার সৌন্দর্যটাকে আরো এনহ্যান্স করার জন্য, তাই তো? সো ওইটা হচ্ছে অ্যাট্রিবিউট। ওই বডি স্প্রেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, ওই জেলটাই হচ্ছে কি অ্যাট্রিবিউট। সো আই থিঙ্ক বিষয়টা আমাদের মনে থাকবে। সো ক্যারেক্টার সেট বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট, তাই না? মেটা ট্যাগের কিছু ইনফরমেশন আমরা এখানে দেব, জাস্ট এ মিনিট। ব্রেক ব্রেক দিয়ে কি করবেন? ব্রেকেই তো আছেন, ব্রেকে আছেন না? ক্লাসে থাকলে কি হাসতে পারতেন নাকি? আপনারা হাসাহাসি করতেছেন না, তো ব্রেকেই আছেন। আরো আসবে না? আচ্ছা, আল্লাহ ভরসা। সো ঠিক আছে, আমরা একটা ব্রেক দিব আর কি, 10 মিনিট পরে শেষ করি। হ্যাঁ, অবশ্যই। সো হোয়াট এভার ইট ইজ, মেটার মধ্যে বলা হচ্ছে ক্যারেক্টার সেট। এর কাজ কি? এর কাজ হচ্ছে এই ডকুমেন্টটা তৈরি করতে আমি কি কি ল্যাঙ্গুয়েজের সাপোর্ট নিব, কেমন সেই বিষয়টা ডিফাইন করে দেওয়া। সো UTF-8 এটা হচ্ছে একটা গ্লোবাল ক্যারেক্টার সেট। আপনি যখন মেটা ট্যাগের মধ্যে ক্যারেক্টার সেট হিসেবে এটা বলে দিবেন, তখন যে কোনো ল্যাঙ্গুয়েজ, সব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। যেমন ধরেন বডির মধ্যে ডিপ ট্যাগের মধ্যে টু রাইট কন্টেন্ট, এই লেখাটা দেখতে পাচ্ছি। সিম্পলি ব্রাউজারে আমাদের যে লেখাটা আসছে দেখেন, টু রাইট কন্টেন্ট, এটা কোথা থেকে আসছে? এখান থেকে আসছে না? সো নাইস। এবার ধরুন আমি এটা চেঞ্জ করে এখানে কোনো একটা বাংলা লেখা দিয়ে দিই। হ্যাঁ, আমি যদি আমাদের একটা পোর্টালে যাই, অত্যন্ত পপুলার প্রথম আলো, এখান থেকে আমরা আচ্ছা, মির্জা আব্বাসের বউ কি হয়েছে? মহিলা দলের সভাপতি আছে, ভালো হয়েছে। আজকে একটা জিনিস দেখার খুব ইচ্ছা ছিল সকালবেলা, বাট পারলাম না। আজকে ওই দুজনের বিতর্ক হয়েছে, তাই সকালবেলা দেখছেন কেউ? ক্লিনটনের গার্লফ্রেন্ড আর হচ্ছে কেরা যেন, সরি বউ না? আচ্ছা, আর কে? আর একটা নাম যেন কি, ট্রাম্প না? ট্রাম্প, হ্যাঁ। আচ্ছা, হাসান হাসে কেন? কেমন পড়ছে না? আচ্ছা, ফাইন। তো হোয়াট এভার ইট ইজ, ওরা দুজন একটু গল্প টল্প করছে আর একটু দেখার ইচ্ছে ছিল না, ওইটা গল্প। সো হোয়াট এভার ইট ইজ, দেখেন আমরা এই বাংলা লেখাটা এখান থেকে টাইপ করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি, কেমন? সো মহিলা দলের সভাপতি হলেন আফরোজা আব্বাস। সো আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, চলে আসছে না বাংলা লেখাটা এখানে। এবার সামহাও আমি যদি এটাকে কমেন্টস করে দিই, বা এটাকে ধরে আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে ক্যারেক্টার সেটটা, এবার যদি ব্রাউজারে রিলোড দেই, দেখেন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে মির্জা আব্বাসের, ঠিক আছে না? একদম নিট অ্যান্ড ক্লিন। সো এত নিট অ্যান্ড ক্লিন হলে তো মুশকিল। হ্যাঁ, একটু ঝাপসা করা দরকার, রাইট? সো আমি যখনই ক্যারেক্টার সেট বলে দিচ্ছি যে না এটা এরকম, হ্যাঁ। সো বাংলার জন্য আমরা চাইলে আলাদা ক্যারেক্টার সেট ইউজ করতে পারবো, বাট UTF-8টা কি গ্লোবাল, ঠিক আছে? দুনিয়ার মধ্যে যত ল্যাঙ্গুয়েজ আছে সব ইনশাল্লাহ এখানে সাপোর্ট পাবে। আর এটা ছাড়া শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট পাবে, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ ছাড়া আর কোনোটা সাপোর্ট পাবে না। ওকে, সো নাইস। এবার দেখেন, এবার মেটা ট্যাগটা, আরেকটা মেটা ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। এটা বেসিক্যালি যেটা ডিফাইন করে, কি ডিফাইন করে? রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ট্যাগ, কারণ যখন আমরা কোনো একটা ওয়েব পেজকে রেসপন্সিভ করতে চাই, তখন ওই যে আমরা কি করি, ওই এলিমেন্টগুলোর উপরে বা কন্টেন্টের উপরে আমরা বিভিন্ন ধরনের ক্লাস অ্যাপ্লাই করি। হ্যাঁ, CSS এর ক্লাস অ্যাপ্লাই করি। সো ওইটা আরো পারফেক্ট ভাবে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমাদের কিছু ইনফরমেশন ব্রাউজারকে বলে দিতে হয়। সো তার জন্য এটা একটা দরকার। ব্রাউজারকে কি বলে দেওয়া হচ্ছে? নেম ইজ ইকুয়াল টু ভিউপোর্ট। ভিউপোর্ট মানে কি? হোয়াট ইজ ভিউপোর্ট? আমরা ব্রাউজারের মধ্যে যা কিছু দেখি, দিস ইজ কল্ড ভিউপোর্ট। ওকে, এই যে ব্রাউজারের যে বডি আছে, বডির মধ্যে আমরা যা দেখি সব হচ্ছে ভিউপোর্ট। সো ভিউপোর্টের যে কন্টেন্ট, ভিউপোর্টের কন্টেন্টের ওয়াইট, ভিউপোর্টের কন্টেন্টের ওয়াইট হবে কিসের সমান?
ডিভাইসের ওয়াইথের সমান। এর মানে কি? এর মানে হচ্ছে আমার এই পেজটা মোবাইল ওপেন হতে পারে, ট্যাবে ওপেন হতে পারে, তাই না, বিভিন্ন রেজুলেশনের ডিভাইস ওপেন হতে পারে। সো যখন যে ডিভাইস ওপেন হবে সেই ডিভাইসের ওয়াইথের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই ইনফরমেশনটা ব্রাউজারকে দিয়ে দেওয়া হচ্ছে যে ভাই তুমি যেটা করতে যাচ্ছ এটার কিন্তু এই জিনিস আছে, সো সাবধান, বি প্রিপেয়ার। ওকে, এবার বলা হচ্ছে ইনিশিয়াল স্কেল। হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড জুম লেভেল। সো যখন আমি কোনো একটা সাইটে যাই, যখন রিলোড দেই, ফার্স্ট যে ইমপ্রেশনটা আসে এটাকে বলা হচ্ছে জুম লেভেল। এর আর একটা নাম হচ্ছে ইনিশিয়াল স্কেল, এবং এর ভ্যালু হচ্ছে কত? 1.0, মানে 100%। অর্থাৎ আমার রেজুলেশন যেমনই থাকবে ওর সাথে অ্যাডাপ্ট হয়ে কন্টেন্টগুলো এবং স্ট্রাকচারটা, কন্টেন্ট এবং স্ট্রাকচারটা চলে আসবে। আমার কথা কি শুনতেছেন? ঘুম আসতেছে কয়জনের? আমার আসতেছে। ওকে, সো হোয়াট এভার ইট ইজ, আমরা এই যে বিষয়টা বলে দিলাম, হ্যাঁ, যে মেটা নেম ইজ ইকুয়াল টু ভিউপোর্ট এবং এই বিষয়গুলো কিভাবে কাজ করতেছে, কেমন। এন্ড ফাইনালি হেড ট্যাগটা শেষ, এবার বডি ট্যাগের মধ্যে আমরা এভাবে দেখতে পাচ্ছি। ওকে, সো এখন থেকে শুরু করে আমরা 10 মিনিটের একটা ব্রেক নিয়ে নিব। ব্রেক নিয়ে নেওয়ার পর আমরা বডির মধ্যে কাজ শুরু করব। সো থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আপনারা সফিউল আলম স্যারের সাথে কথা বলবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম এটা খেয়াল করেন যে আমরা এই ধরনের একটা লেআউট করব এবং এর মধ্যে পরবর্তীতে আমরা আস্তে আস্তে কন্টেন্ট নিয়ে আসবো, কেমন। সো ফার্স্ট অফ অল আমরা লেআউট করার জন্য যে আমরা যে HTML এর ফাইলটা নিয়েছিলাম এখানে বডির মধ্যে আমরা কাজটা করব। সো আমরা লেআউট অবশ্যই HTML এর যে ডিপ ট্যাগটা আছে সেটা দিয়ে আমরা লেআউট করব, বাট আমরা শুরু করব হচ্ছে টেবিল ট্যাগ দিয়ে, কারণ বলা হয়ে থাকে যে আপনার HTML এর দুটো ট্যাগ যেটা ডেভেলপারদের মানে শত্রু, একটা হচ্ছে টেবিল আর একটা হচ্ছে ফর্ম। কারণ এই দুইটা ট্যাগের আপনার প্রচুর সাপোর্ট নিতে হবে। হ্যাঁ, আপনি অনেক সাপোর্ট নিতে হবে টেবিল ট্যাগের। আপনি ডেটাবেজে ডাটা ঢুকাবেন, এর জন্য আপনার একটা ফর্ম তৈরি করতে হবে, ফর্মের ডিজাইন করতে হবে। সেই ডিজাইন তো করার সময় নাই, টেবিলের মধ্যে ফালায় দেন, ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। সো নানাবিধ কারণে আমরা টেবিল ট্যাগের সাপোর্ট নিয়ে বিভিন্ন ধরনের কাজ কমপ্লিট করে থাকি। এবার ডেটাবেস থেকে ডাটা তুলে এনে শো করাবো, কোথায় শো করাবো? টেবিলের মধ্যে, বুঝতে পারতেছেন। সো খাইতে বসতে ঘুমাইতে সবসময় টেবিল আর টেবিল। এরপরে ফর্ম, ফর্ম ছাড়া তো আপনার চলবেই না, বলে না, সবই ফর্ম আর টেবিল। সো এজন্য আর এটা এভাবে বলা হয়ে থাকে যে টেবিল ট্যাগটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স ট্যাগ। HTML এর যতগুলো ট্যাগ আছে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ কোনটা বলছি? টাইটেল। এরপরে হচ্ছে এরপরে কমপ্লেক্স ট্যাগ কোনটা? টেবিল। সো এভাবেই আমরা বিষয়গুলো ইয়ে করেছি আর কি। এখন ঘটনা হচ্ছে বডির মধ্যে এসে আমরা এই লেআউটটা করব টেবিল দিয়ে, কেমন। সো টেবিল দিয়ে লেআউট করার জন্য আমাদেরকে যে বিষয়টা প্রথমে জানতে হবে বা সেটা হচ্ছে টেবিলের সিনট্যাক্সটা কেমন, টেবিল ট্যাগের সিনট্যাক্সটা কেমন। হ্যাঁ, তো টেবিল ট্যাগের সিনট্যাক্সটা হচ্ছে শুরু করতে হয় টেবিল দিয়ে। হ্যাঁ, টেবিল ট্যাগের সিনট্যাক্সটা হচ্ছে শুরু করতে হবে টেবিল দিয়ে, শেষ করতে হবে টেবিল দিয়ে। হ্যাঁ, যে খেয়াল করেন কি বলি, শুরু করতে হবে টেবিল দিয়ে, শেষ করতে হবে টেবিল দিয়ে। টেবিলকে ভাগ করা হয় হচ্ছে রো দিয়ে। যখন আপনি টেবিল তৈরি করবেন ডেফিনেটলি টেবিলকে পার্ট ইয়ে থাকবে, টেবিলের মধ্যে গিয়ে থাকে না। সো হ্যাঁ, সো টেবিলটাকে ভাগ করা হয় হচ্ছে রো দিয়ে, এগুলো হচ্ছে রুলস। টেবিলটাকে ভাগ করা হয় রো দিয়ে, আর রোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সাপোর্ট নিব টিআর ট্যাগের। ওকে, আর রোকে ভাগ করা হয় হচ্ছে কলাম দিয়ে, আর কলাম তৈরি করার জন্য আমরা টিডি ট্যাগের সাপোর্ট নিব, বা টিডি ট্যাগটাই কলাম রিপ্রেজেন্ট করে। সো আমরা একটা টেবিলের সিনট্যাক্স তৈরি করলাম এখানে। এই টেবিলটার মধ্যে দেখেন রো আছে কয়টা বলেন তো? একটা। কলাম আছে কয়টা? একটা, তাই না? সো টেবিলটাকে ভাগ করা হয় রো দিয়ে, আর রোটাকে ভাগ করা হয় হচ্ছে কলাম দিয়ে। টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগের সাপোর্ট নিব, রো তৈরি করার জন্য টিআর ট্যাগের সাপোর্ট নিব, আর কলাম তৈরি করার জন্য আমরা টিডি ট্যাগের সাপোর্ট নিব, কেমন। এভাবে কাজটা হচ্ছে।
এখন যখন টেবিল দিয়ে আপনি কোনো লেআউট করবেন, এটা কেন ইম্পর্টেন্ট দেখেন, আপনি একটা ইনভয়েস তৈরি করবেন, টেবিল, আবারও ঘুরে ফিরে খালি দেখবেন টেবিল আর টেবিল, এবং মজার বিষয় হচ্ছে কিছুদিন পর রাত্রে স্বপ্নও দেখবেন টেবিল। ঠিক আছে, ফর্ম আর টেবিল, বুঝতে পারতেছেন? ঘুম থেকে ওটা চোখ দুলতে বলবেন, হ্যাঁ আমার টেবিল গেল কই। ঠিক আছে, সো টেবিল আর হচ্ছে ফর্ম। ঠিক আছে, সো এটার আরো একটা নাম আছে, অন্য কোনো একদিন বলবো, আজকে বলবো না। ঠিক আছে, একদিন সব বলে দিলে অন্যদিন বলবো কি। সো নেক্সট বিষয়টা হচ্ছে দেখেন, তাহলে বলা হচ্ছে কি টেবিলটাকে ভাগ করা হয় রো দিয়ে, রোটাকে ভাগ করা হয় কলাম দিয়ে। কেমন? ফাইন। সো তাহলে যখন আমরা টেবিল দিয়ে কোনো কিছু করব, ফার্স্টে আপনি তো জানেন সূত্র একটাই, টেবিলটাকে ভাগ করা হয় রো দিয়ে, রোকে ভাগ করা হয় কলাম দিয়ে। সো টেবিল দিয়ে যখন আমি কোনো কিছু করব, তাহলে আগে আমার চিন্তা করতে হবে কি রো। তাহলে দেখেন তো, আমি যদি টেবিল দিয়ে এটা করি, এখানে কয়টা রো করা যায়? 4টা। এক খালি, 1 2 3 4, 4টা রো, 4টা রো করতে হবে। আর কলাম হবে কয়টা বলেন তো? হ্যাঁ, একজন একজন করে বলেন, আপনি বলেন প্রথম। কোনো কলামই হবে না। স্যার সম্পূর্ণটার জন্য স্যার 3টা হবে, তারপরে মার্চ করব, মানে মার্চ করে করতে হবে। আমি বলছি কলাম কয়টা লাগবে সেটা বলেন। 3টা। হ্যাঁ বলেন। স্যার প্রথমটা 2টা, পরেরটা লাগবে না, তারপরে 3টা, আর লাস্টেরটা লাগবে না। লাগবে না, একটা লাগবে আর কি, একটা। এইবার লাইনে কিন্তু আসছে। ঠিক আছে, সো বলা হচ্ছে যে কলাম লাগবে কয়টা। আমি যদি বলি 3টা, ওটাও কিন্তু হয়েছে। আপনার নাম কি? সামিয়া, রাইট, সামিয়া চৌধুরী না? আপনি কি এনটিভিতে খবর পড়েন না 71-এ? আচ্ছা, সামিয়া নামের একজন আছে না? সামিয়া জামান, রাইট। সো খুব ভালো, হ্যাঁ ওইরকম কিছু একটা আর কি, আমি ভুলে গেছি কি। ওকে, হোয়াট এভার ইট ইজ। দেখেন তাহলে যেটা বলতেছিলাম, যখন কলামের কথা বলা হচ্ছে, আমি যদি বলি যে 3টা কলাম, মানে সামিয়া যেটা বলতেছিল সেটা কিন্তু সেটাই, যে প্রথম রোতে 2টা কলাম, দ্বিতীয় রোতে কোনো কলাম নাই, তৃতীয় রোতে 3টা, চতুর্থ রোতে কোনো কলাম নাই। এটা একটু ভুল হয়েছে আর কি, বাট এভাবে বলতে হবে। আমি বলতে পারবো না যে 3টা কলাম বা 2টা কলাম, কারণ রো যেহেতু 4টা, এক এক রোতে এক এক ধরনের কলাম থাকতে পারে না। তাহলে প্রথম রোতে কলাম আছে 2টা, দ্বিতীয় রোতে কলাম হচ্ছে 1টা, তৃতীয় রোতে 3টা, চতুর্থ রোতে 1টা। এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। কেমন? এখন আমরা যদি বললাম যে দ্বিতীয় রোতে কোনো কলাম নাই, বেসিক্যালি দেখেন এমন কোন রো কি সম্ভব যেখানে কোনো কলাম নাই? সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আপনার মনে যেটা আছে সেটা বলবেন। আমার পাশের জন্য বলছে যে না ঠিক আছে এমন সম্ভব না, আমি বললাম সম্ভব না, এরকম যেন না হয়। আপনার মনের কথাটাই আপনি বলবেন, ওকে? তাহলে কিন্তু দেখবেন মনের কথা বলতে পারলে কিন্তু একটা জিনিস আছে, সেটা কি বলেন তো? হ্যাপি হওয়া যায়, হ্যাপি। হ্যাঁ, সো হোয়াট এভার ইট ইজ, যেটা বলতেছিলাম। হ্যাঁ কি রুবেল কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখছেন, ঠিক আছে দেখছেন, আচ্ছা গুড। এই জন্য হাসান আমার তো ভালো লাগে, আমার কথাটা বুঝে। ফাইন। তো যেটা বলতেছিলাম যে টেবিলের মধ্যে রো থাকতেছে কয়টা? 4টা এখানে, আর কলাম কয়টা? তখন আমাকে ভেঙে ভেঙে বলতে হবে, রো ওয়াইজ বলতে হবে যে প্রথম রোতে কলাম 2টা, দ্বিতীয় রোতে কলাম 1টা, তৃতীয় রোতে 3টা, চতুর্থ রোতে 1টা। কেমন? সো এখন আমি যদি বলি যে দ্বিতীয় রোতে কোনো কলাম নাই, এই কথাটা কিন্তু হইল না। কারণ কি দেখেন, কারণ হচ্ছে এমন কোন রো কি সম্ভব যেখানে কোনো কলাম নাই? আপনাদের কথার মধ্যে কনফিডেন্স নাই, আপনারা মনে মনে করছেন থাকতেও পারে। কলাম ছাড়া তো রোই হবে না। ধরেন এটা কোনো কলাম না, এটার মধ্যে কোনো ইয়ে নাই, তাহলে কিরকম হবে? যখন কোন রোর মধ্যে কলাম থাকবে না, এটা কি রো হবে? এটা কি সরল রেখা, স্ট্রেট লাইন, তাই না? তো যখন এটাকে রো বলা হচ্ছে, সেখানে অ্যাটলিস্ট কি থাকবে? টেবিল দিয়ে কোনো লেআউট তৈরি করার টেকনিক এটাই, ঠিক আছে? যেটা সিনিয়ররা বলে সেটা হচ্ছে যে যখন আপনি টেবিল দিয়ে কোনো কিছু করবেন, সেখানে আপনি দেখবেন প্রথমে রোটাকে ভাগ করে নেবেন। তাহলে এটা করার জন্য 1 2 3 4, 4টা রো, আর প্রত্যেকটা রোতে বাই ডিফল্ট একটা কলাম তো থাকবেই। তাহলে আমি প্রথমে রো করব এবং রোর মধ্যে একটা করে কলাম দিয়ে দিব, ওকে? এরপর প্রত্যেকটা কলামের যে হাইট দেখতে পাচ্ছি,
এই হাইটটা ডিফাইন করে দেবো। হ্যাঁ, এভাবে কাজগুলো হবে আর কি। তো এনিওয়ে, তাহলে আমরা এখান থেকে কি ডিসিশন নিতে পারি যে টেবিলটাকে আগে আমাকে রো দিয়ে ভাগ করতে হচ্ছে, এবং প্রত্যেকটা রোতে যেহেতু একটা করে কলাম থাকবেই, তাই কি করব, দিয়েই দিব। সো ফাইন, আসেন এই কাজটা আমরা করে ফেলি। তাহলে এই টেবিলের মধ্যে কয়টা রো আছে, কয়টা কলাম আছে জানতে চাচ্ছিলাম। যে টেবিলটা আমার এখানে লেখা আছে একটারও একটা কলাম, তাহলে এখন কি করব বলেন, কি লিখবো সেটা বলেন। আমরা বাই ডিফল্ট একটা করে কলাম দিয়ে নিব, তাই না? ফাইন, টিআর দিয়ে শুরু হচ্ছে, টিআর মধ্যে টিডি, তাহলে কি হলো, দুইটারও। এখন আর কিছু লাগবে, কষ্ট একটু করি না, সমস্যা কি, সারা জীবন তো সুখী করব, কষ্ট করার সময় নাই জানেন। আপনি যখন বেচতে যাবেন সারা জীবন তো সুখী থাকবেন, তো দুনে একটু কষ্ট করেন, সমস্যা কি? এখন কথাটা বোঝা যাচ্ছে কি? কষ্ট হবে না, এটা একটা কষ্ট। আপনি কি জানেন যার কোনো কষ্ট নাই তার যে কত কষ্ট, এটা আপনি কি বুঝবেন? কষ্ট থাকারও তো একটা সুখ, এটা কি জানেন? ডেফিনেটলি, হ্যাঁ, কথায় কথা চলে আসে, দেখছেন? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। সো কপি পেস্ট করা যাবে না কতদিন? ঠিক আছে, একটু কষ্ট করতে হবে, টাইপ করতে হবে। হ্যাঁ, টাইপ করলে কি হয় জানেন, মানুষের, আচ্ছা অন্যদিন বলবো। তাহলে এই টেবিলটার মধ্যে কয়টা রো করলাম, 1 2 3 4, 4টা রো, 4টা রো, এবং প্রত্যেকটা রোতে বাই ডিফল্ট একটা করে কলাম দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম জানতে চাচ্ছিলাম একটু। হ্যাঁ, এটা একটা ইস্যু। আর একটা হচ্ছে কি, কলাম তো অ্যাটলিস্ট একটা লাগবেই, না হলে তো কিছুই হবে না। তো একটা কলাম তো থাকবেই, এজন্য আমি একটা করে কলাম দিয়ে দিলাম। ফাইন, এবার যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখতে পাচ্ছি কিছুই আসে নাই। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে টেবিল ট্যাগ বাই ডিফল্ট এর কোনো লুক নাই, এর মধ্যে কোনো কন্টেন্ট আছে, সো কিছুই দেখাবে না। এখন এর মধ্যে কি করতে হবে, অ্যাট্রিবিউট কল করতে হবে, তাই না? অ্যাট্রিবিউট গুলো কোথায় দিতে হয়, ক্লোজিং ট্যাগে না ওপেনিং ট্যাগের মধ্যে? আচ্ছা আচ্ছা, জানতাম না, থ্যাংক ইউ। ঠিক আছে, সো প্রথম অ্যাট্রিবিউট কি, বর্ডার না? সো বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডারের ভ্যালু কত দিব, 1। এবার সেভ করি। আপনারা করতেছেন না কেন? করতেছেন? আচ্ছা, ক্লাস শেষে যদি কারো কম্পিউটার এটা না দেখি তাহলে কিছুই বলবো না, ঠিক আছে? সো বি কেয়ারফুল। এবার রিলোড দেই। সো একটা অ্যাট্রিবিউট কল করলাম বর্ডার, তারপর এখানে কি দেখা যাচ্ছে দেখেন তো, এরকম একটা বিষয় চলে আসছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না, এটা একটু বলতে হবে, তা আওয়াজ দেওয়া লাগবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? আপনাদের কি এরকম আসছে? কয়জনের আসে নাই? সাথে সাথে করতে হবে, একজনের আসে নাই। আর কয়জন? জালালউদ্দিন সরকার আসছে, ফাইন। ভেরি সিম্পল, টেবিলের মধ্যে বর্ডার দেওয়া হয়েছে, আর কিছুই না। ওকে, এন্ড নেক্সট। সো আমরা এরকম দেখতে পাচ্ছি। এখন টেবিলটার চওড়া কতটুকুন হবে, ওয়াইড কতটুকুন হবে, সেটা আমাকে বলে দিতে হবে। সো এখানে ওয়াইড বলে দিচ্ছি। সো আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী কোন একটা স্ট্যাটিক ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড ওয়াইড হচ্ছে 980 পিক্সেল। সো আমরা এখানে 980 পিক্সেল ইউজ করব না, শুধু 980 সংখ্যাটা লিখে দিব। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা উইদাউট সিএসএস শুধু HTML দিয়ে আমরা একটা কিছু করার চেষ্টা করব। ওকে, সো যখন আমরা এটা দিয়ে সাকসেসফুল হব, আমাদের টার্গেটটা অ্যাচিভ হবে, দেন আমরা এর সাথে সিএসএস অ্যাড করে আরো একটু সুন্দর করার চেষ্টা করব, কেমন? এন্ড ফাইনালি সেটার মধ্যে আমরা প্রাণ নিয়ে আসবো কি দিয়ে, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা খতরনাক জিনিস, এটা হ্যাঁ এটা কিন্তু জানতেই হবে, কোনো ক্ষমা নাই। ওকে, হোয়াট এভার ইট ইজ, আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো বলবো। সো বর্ডার বলা হচ্ছে 1, ওয়াইড বলা হচ্ছে 980। ওকে, এবার রিলোড দিচ্ছি, দেখেন এরকম হয়ে যাচ্ছে না? আমাদের কি এরকম আসছে? আপনারা আসে নাই কেন? কোডগুলো ঠিক আছে, দেখেন
তাহলে আউটপুট আসবে না কেন? এটা হোয়াইট না ওয়াইড দিয়ে নেই, আগে তো আসতো। আসছে তো না? এগুলো তো সহজ অনেক। হ্যাঁ, শুরু থেকেই সাথে সাথে থাকতে হবে। আপনি যদি ক্লাসের সাথে সাথে থাকেন তাহলে কিন্তু আপনি মজা পাবেন, রাত্রে ঘুমটা ভালো হবে। ঠিক আছে, তো ভালো ঘুম হওয়ার জন্য কিন্তু আপনার টাইপ করা উচিত। বুঝছেন? বলেন। সরি, ল্যাপটপ অ্যাভেলেবল। এখন এটা একটু কাস্টমাইজ করে নিতে হবে, দুনিয়ায় কোনো কিছুই অ্যাভেলেবল না। ঠিক আছে, বলেন কোন জিনিসটা অ্যাভেলেবল? বলেন। মানুষ। মানুষ অ্যাভেলেবল না। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে কোনো মানুষই নাই। ঠিক আছে, কোনো কিছুই অ্যাভেলেবল না। ঠিক আছে, সো যেটা বলতে চাচ্ছিলাম, আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। অ্যাকচুয়ালি এটা একটু ইয়া করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, আমাদের যাদের ল্যাপটপ আছে আমরা ল্যাপটপ নিয়ে আসবো, আর যাদের ল্যাপটপ নাই আমরা আপনাদের জন্য কিছু ল্যাপটপ এখানে রেখেছি, তাদেরকে একটু আগে আগে আসতে হবে আর কি। হ্যাঁ, এটাই ব্যাপার আর কি, বুঝেন নাই? আল্লাহ তো মানুষে বানায় বানায় বেচতে পাঠালেই পারতো নাকি? বানায় বানায় বেচতে পাঠালে পারতো না? দুনিয়া পাঠাইছে কিসের জন্য? যে খাইতে খা। হ্যাঁ, সো ওই রকমই আর কি, একটু কষ্ট করতে হবে। সো হোয়াট এভার ইট ইজ। সবুজ, হ্যালো। হ্যাঁ সবুজ বলেন। ওয়ালাইকুম আসসালাম। দিকেই থাকি বেসিক্যালি। হ্যাঁ, সো হোয়াইট দিয়ে দিলাম 980। সেক্ষেত্রে আমরা এই ধরনের একটা লুক বা চেঞ্জ দেখতে পাচ্ছি। কেমন? এখন আমরা কি করব, এর মধ্যে হাইট দিতে হবে। সো হাইট দিয়ে দিয়ে এবার এখানে এসে আমরা টেবিলের ওয়াইডের পরে আমরা হাইট দিচ্ছি। একটু খেয়াল করেন, একটা অ্যাট্রিবিউট থেকে আর একটা অ্যাট্রিবিউট যখন লেখা হচ্ছে মাঝখানে একটা কি আছে? স্পেস। সো হাইট দিয়ে দিব কত? ধরেন দিয়ে দিলাম 600 সাপোজ। সো হাইট দেওয়ার সাথে সাথে নেটবিনস একটা চেঞ্জ চলে আসছে। খেয়াল করছেন বিষয়টা? কি চেঞ্জ বলেন তো? একটা রেড কালারের একটা ইয়ে চলে আসছে না নিচ দিয়ে, এটাকে বলা হচ্ছে ইরর। এটা হচ্ছে নেটবিনসের অনেক বড় একটা সাপোর্ট। হ্যাঁ, যে সাপোর্টটা ডেভেলপারকে দেয় নেটবিনস, সেটা হচ্ছে যে আমি এই কোডটা কি রান করছি, রান করা হয় নাই কিন্তু, বাট আমি জাস্ট কোডিং করতেছি, ইনস্ট্রাকশন সেট করতেছি। এই টাইমেই কিন্তু সে আমাকে বলতেছে যে ভাই সাবধান, ঠিক আছে, ভুল হইতেছে কিন্তু। সো এটা অনেক ব্রাউজারই করে, অনেক এডিটরই করে, তার মধ্যে নেটবিনস একটা, মানে বেশ কয়েক এডিটর আছে যারা এই সাপোর্টটা দেয়। বাট নেটবিনসের এর সাথে আরো অনেক কিছু ফ্যাসিলিটিস আছে যেটা আমরা আস্তে আস্তে দেখতে পারবো। এজন্যই আমরা সাপোর্ট করি যে আপনারা এই এডিটরটা ইউজ করেন। ওকে, সো হাইট যখনই লিখলাম একটা এরর আসলো, এবং যখন মাউসের কার্সরটা নিচ্ছি কি দেখাচ্ছে? attribute height not allowed on element table at this point, তাই না? অর্থাৎ HTML5 এ এসে টেবিল ট্যাগের মধ্যে আমি attribute height এটা ডেপ্রিসিয়েট হয়ে গেছে, আমি লিখতে পারবো না। লিখলে একটা HTML এন্ডে এরর হবে। আর মজার বিষয় কি জানেন? এই এরর সহ আমি প্রোগ্রামটাকে সেভ করলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আউটপুট ঠিকঠাক মতো আসতেছে না? আউটপুট কিন্তু ঠিক আছে, বাট কোডিং এরর। এর কারণ কি? এর কারণ হচ্ছে HTML হচ্ছে একটা অপদার্থ, এর কোনো বুদ্ধি নাই। বুঝতে পারতেছেন? একে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় এ সেভাবেই কাজ করে, এ কাস্টমাইজ করতে পারে না। সরি বলেন, HTML এর কোনো বুদ্ধি নাই। আপনি তাকে বলবেন করো, সে করবে, যা বলবেন তাই করবে, সে কিছু চিন্তা এর সাথে কিছু অ্যাড করতে পারবে না। এজন্য বলা হচ্ছে এটা একটা অপদার্থ। এখন বিষয়টা হচ্ছে এই হাইটটা এখানে দিলেও কিন্তু কাজ করতেছে, তাই না? তাহলে হাইটটাকে আমরা এখানে দিব। হাইট যদি এখানে দেন তাহলে HTML ভ্যালিডেশনটা 100% হবে না এই সাইটের। সো সেক্ষেত্রে SEO তে মার খেয়ে যাবে সাইটটা। হ্যাঁ, এনিওয়ে যেটা বলতেছিলাম, তো এই টেবিলের মধ্যে আমরা হাইট দিব অলওয়েজ টিডির মধ্যে। যখনই আমাদের হাইট দেওয়া দরকার হবে, হাইট কোথায় দিব? টিডির মধ্যে, রাইট। সো টিডির মধ্যে এসে হাইট দিয়ে দিলাম। তাহলে আমি প্রথম রোর হাইট দিচ্ছি। হ্যাঁ, সো এই লেআউট দেখে কি বোঝা যাচ্ছে প্রথম রোর হাইটটা কেমন হবে? 150। ভেরি গুড। সো আমরা এখানে 150 দিয়ে দিলাম এর হাইটটা। কেমন? 150 দিয়ে দিলাম। এবার সেভ করি। দেখেন 150 দেওয়ার পর আমার কোনো প্রোগ্রাম এন্ডে কোনো এরর আছে? নাই কিন্তু। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোডিং করি, দেখেন হাইটটা পাচ্ছি না।
তো সেম ভাবে বাকিগুলোর হাইট দিয়ে দেন। মেনুর হাইট কত দিব? মেনুর জন্য স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 2 × 10 মানে কত? 50, তাই না? আচ্ছা ফাইন। এবার এটা কি কন্টেন্ট, কন্টেন্টের হাইট কত দেওয়া যায় বলেন তো? দেখ হাসান সাহেব বলছে 600 দিয়ে দিলাম। এবার ফুটার, ফুটারের হাইটটা সাধারণত মেনুর হাইটের সাথে একটু ছোট হলে ভালো হয়। 40, 2 দিয়ে দিলাম। ওকে, নাও এখন আমরা টেবিলের মধ্যে 4টা রো তৈরি করলাম এবং প্রত্যেকটা রোর মধ্যে আমরা কলাম তৈরি করলাম একটা করে এবং সেই কলামের মধ্যে আমরা একটা হাইট সেট করে দিলাম। ওকে, এবং এটাকে সেভ করি। সেভ করার পর যদি ব্রাউজারে যাই, এরকম একটা লুক আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, শিট, চাটা খাইতেই পারবো না, পানি খাই। ঠিক আছে, আসছে এতটুকুন, এরকম আসছে না? সো ফাইন। এবার আমাদের নেক্সট টার্গেট কি? আমাদের নেক্সট টার্গেট হচ্ছে কলামগুলো অ্যাডজাস্ট করা। সো প্রথম রো কতগুলো কলাম দরকার? প্রথম রোতে 2টা। সো একটা কলামের জন্য যদি এটা ইউজ করতে হয়, আর একটা কলাম দেওয়ার জন্য কি করতে হবে? আরেকটা টিডি দিতে হবে। দিয়ে দেন, দিয়ে দিলাম। সেকেন্ড রোতে কি করব? আর কিছু লাগবে? থার্ড রোতে কি করব? এরপর দিয়ে দিলাম। ফোর্থ রোতে কি করব? লাগবে কিছু? আর লাগবে না। পিছনে কি অবস্থা? পটুয়াখালী ঝালকাঠি হচ্ছে। তাহলে আমি প্রত্যেকটা রোর মধ্যে যে পরিমাণ কলাম থাকা দরকার সেই পরিমাণ কলাম দিয়ে দিলাম। কেমন? এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, কি দেখায়? একদম কেলেঙ্কারি অবস্থা না? দেখেন, জাতা লেভেলের বাজে অবস্থা নাকি? না কি বলেন আপনারা? পুরাই শেষ যাচ্ছে তাই। হ্যাঁ, সো এবার এখান থেকে আমাকে কি করতে হবে? জিনিসটাকে এরকম চলে আসছে না? এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন আমরা টেবিলের মধ্যে রোর মধ্যে কলামগুলো অ্যাডজাস্ট করে দিলাম, আমরা এই ধরনের একটা বিষয় দেখতে পাচ্ছি। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপনাদের কাছে, সেটা হচ্ছে যে প্রথম রোতে আমি কলাম দিছি কয়টা? 2টা, তাই না? 2টা কলাম দেওয়া হয়েছে। এই যে একটা কলাম, এই যে একটা কলাম। আমি কি প্রথম কলামে হাইট দিছি, দ্বিতীয় কলামে কি হাইট দিছি? হাইট কি পাইছে? এটা একটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে টেবিলের। একটা টেবিলের কোনো একটা রোতে একটা কলাম থাক আর 50টা থাক, একটা হাইট দিলে বাকিগুলোর হাইট কি অটোমেটিকলি পেয়ে যাবে। হ্যাঁ, প্রথমটা সমান হবে। এটা একটা বৈশিষ্ট্য। আপনি যখন একটা হাইট দিবেন সবার হাইট অটোমেটিক্যালি পেয়ে যাবে। ওকে, এটা একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, না দ্বিতীয়টা দিলেও হবে, সমস্যা নেই। একটা হাইট পাইলেই হবে, সবগুলোর একই হাইট নিয়ে নেবে। ঠিক আছে জালালউদ্দিন সরকার? সেটা আমরা দিতে পারবো, সেটা আমরা এর পরবর্তী ধাপে আসবো। আগে এটা শেষ করি, যাবে। হ্যাঁ, দেয়া যাবে। এবার আর একটা জিনিস দেখেন, এই লেআউটটা দেখে বোঝা যাচ্ছে কি আমি প্রথম রোতে কয়টা কলাম দিছি? 2টা।
দ্বিতীয় রোতে একটা, এরকম দেখাচ্ছে। তৃতীয় রোতে কয়টা দিছিলাম? চতুর্থ রোতে একটা। তাহলে এখান থেকে দেখেন বোঝা যাচ্ছে যে সে প্রত্যেকটা রোতেই মনে মনে কয়টা যাচ্ছে? এখানে সে কয়টা যেতেছে? তিনটা যেতেছে না? দুইটা হয়েছে, আরেকটার জন্য সে কি রাখছে? জায়গা ফাঁকা রাখছে। সেম ভাবে কি এখানেও না? দুইটার জন্য জায়গা রাখছে। তো এখান থেকে আরেকটা ডিসিশন কিন্তু আমরা নিতে পারি, সেটা কি? টেবিলের যে রোতে ম্যাক্সিমাম সংখ্যক কলাম থাকবে, মনে মনে সকল রোতে সে কি করে? একই সংখ্যক কলাম আশা করে। টেবিলের যে রোতে ম্যাক্সিমাম সংখ্যক কলাম থাকবে, মনে মনে সকল রোতে সে একই সংখ্যক কলাম আশা করবে। এজন্য দেখেন ম্যাক্সিমাম কলাম এখানে কয়টা আছে? তিনটা। সে সকল জায়গায় কয়টা করে যাচ্ছে? তিনটা করে যাচ্ছে। কিন্তু কত বড় হারামি, চিন্তা করছেন? আচ্ছা ফাইন। হ্যাঁ রাইট, পুরো রাশিয়া না? ওমেনটা রাইট। হ্যাঁ হ্যাঁ, না রাশিয়ায় বলে না, কোথায় যেন বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আচ্ছা নাইস, আল্লাহ ভরসা। তো দেখেন কন্ট্রোল কন্ট্রোল। আমরা এবার যেটা করব, ওকে ফাইন, আমরা বুঝতে পারছি বিষয়টা। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, তাহলে কি করতে হবে? এটা হচ্ছে 2 নাম্বার বৈশিষ্ট্য, যে রোতে ম্যাক্সিমাম সংখ্যক কলাম থাকবে, সকল রোতে একই সংখ্যক কলাম সে মনে মনে আশা করবে। তাহলে এখন এভাবে যদি সে আশা করে, তাহলে তো আমার কাজটা হবে না। তাহলে আমাকে কি করতে হবে? 2টা কলাম মার্জ করে একটা কলাম করতে হবে। আর আমরা জানি যে টেবিলের 2টা কলামকে মার্জ করে একটা করতে হলে কি করতে হয়? একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, তার নাম হচ্ছে কল স্প্যান, তাই না? কল স্প্যান, যার মধ্যে ভ্যালু দিতে হয়। আমি কয়টা করতে চাচ্ছি? কলামকে 2টা, তাহলে 2। যদি 3টাকে তাহলে 3, যদি 10টাকে তাহলে 10। তাহলে এখন আমার প্রথম রোতে কলাম আছে কয়টা? 2টা। এখন আমি কোন রোতে কল স্প্যান ইউজ করব? প্রথমটা না দ্বিতীয়টা? দেখেন তো আপনারা, একবার প্রথমটা দেন, একবার দ্বিতীয়টা দেন, দেখেন কি হয়। টিআর দিয়ে দিব না, আমরা কল স্প্যান ইউজ করবো টিডিতে। খবরদার টিডিতে দিবেন না কিন্তু, না টিডিতে দিবেন, টিআর দিবেন না। কে যেন বললো টিআর দিতে হবে, টিআরে তো না। কল স্প্যান ইউজ করবেন কোথায়? টিডির মধ্যে। হ্যালো, কেউ কি আজকে নতুন আসছে? ফার্স্ট 2 3, আমিও সিনিয়র। সিঙ্গারা খাওয়া পাবো। আচ্ছা, এটা আপনি শেষ করে একটা টাস্ক দিয়ে দেবেন। আমি আসতেছি 10-15 মিনিটে আসতেছি। এটা শেষ করে আমি চলে যাবো। আপনি চলে যাবেন 5:15 আপনি চলে যাবেন। 5:15 চলে যাবেন। তারপর একটা টাস্ক দেবেন, এটাকেই নিচের দিকে ইয়ে করে ওভার ইয়ে প্রসেসে একটা টাস্ক দেবেন। টাস্কটা আপনারা করতে থাকেন, আমি এসে আধা ঘন্টা আলোচনা করব। হ্যাঁ, ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করব, আর আমি অভিযোগকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি করতে হবে? কল স্প্যান কোথায় দিতে হবে? প্রথমটা না দ্বিতীয়টায়? তাই না? প্রথমটা। হ্যাঁ, এই ডিজাইন অনুযায়ী কোথায় দিব? প্রথমটাতে না? কল স্প্যান দিতে হবে দ্বিতীয়টাতে, রাইট। এবার সিলেক্ট ইয়ে করি, এরকম হয়ে গেছে না? দেখেন 2টা মিলে একটা হয়ে গেছে না? কল স্প্যান 2। এখন আমার নিচেরটায় কত দিতে হবে? নিচেরটায় কল স্প্যান 1, তাই না? 1 কেন? আমি কয়টা কলামকে মার্জ করব এখানে? কয়টা কলামকে মার্জ করব? তাহলে কল স্প্যান কত দিতে হবে? 3। কল স্প্যান 3। আমি যে কয়টা কলামকে মার্জ করতে চাচ্ছি, কল স্প্যানের ভ্যালু ওই কয়টা হবে, কেমন? সো কল স্প্যান 3 দিয়ে দিলাম। এবার রিলোড দেই, দেখেন হয়ে গেছে না? এবার আর এখানে কি হবে? সবার নিচের রোতে রাইট। কল কোনটা? না না না, কোনো সমস্যা নেই। ওকে, এরকম হয়েছে না?
দেখেন এখন আমরা কি করব, এই কলামের ওয়াইডটাকে একটু কমিয়ে দিতে হবে না? প্রথম রোর প্রথম কলামের ওয়াইডটা কত করে দিব? 150 করে দেই। যেহেতু ওয়াইডটা কত আছে, হাইটটা আছে 150, সো ওয়াইডটাও কত করে দিচ্ছি? 150। এবার সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই। দেখেন ওয়াইডটা কমে গেছে না? সো কি হয়েছে বলেন তো? একটার ওয়াইড কমাইলাম, এর ফলে নিচেটারও কমে গেছে না? এটা হচ্ছে টেবিলের 3 নাম্বার বৈশিষ্ট্য। যখন আপনি টেবিলের মধ্যে কোনো একটা কলামের ওয়াইড কমাবেন, ওই টেবিলের মধ্যে ওই কলাম বরাবর যত কলাম সে পাবে সবার ওয়াইড কমাই দিবে। শুনছেন কি বলছি? হ্যাঁ, একটু ওই যে বললাম না, জটিল আর কি। হ্যাঁ, তাহলে এখন এরকম করার পর দেখেন এবার আমার কি করতে হবে, আমার এই পাশের এটাকে একটু কাস্টমাইজ করে দিতে হবে না? কারণ এটা যেহেতু হয়ে গেছে, সো এটাকেও কি করব, একটু কমিয়ে দিব, তাই না? কি সো এর ওয়াইডটা কত করে দিব বলেন? -150। -150 হইল বলেন? সো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার রোর 3 নাম্বার কলামের ওয়াইডটা আমরা 150 করে দিই। এই যে 3 নাম্বার রোর 3 নাম্বার কলামের ওয়াইডটা 150 করে দিচ্ছি। যে টেবিল, এই যে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 3 নাম্বার কলামের ওয়াইডটা কত করে দিলাম? 150। ওকে, সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দেই। দেখেন একটা ওয়েবসাইট ভাব আসতেছে না আস্তে আস্তে। আমি যদি দ্বিতীয়টার মধ্যে 150 300 বাদ দিয়ে 680 মাঝখানে থাকে, আমি যদি মাঝখানেটা 700 দিয়ে দিই তাহলে কি ওইটা আবার চলে যাবে? চলে যাবে। তখন প্রথমটার সাথে না, আমি প্রথমটা 150 না দিয়ে আমি যদি 3 নম্বরে মাঝখানটায় 680 দিয়ে দিই তাহলে একই হবে। কারণ একটা কলামের যখন আমি ওয়াইড দিব তখন ওই টেবিলের মধ্যে যতগুলো কলাম সে পাবে ওই বরাবর সবার ওয়াইড এসে কমাই দিবে। এইটা একটা লিমিটেশন বৈশিষ্ট্য আর কি টেবিলের। আবার আমরা এখান থেকে চাইলে ম্যানেজও করতে পারবো, সমস্যা নাই। আমরা যদি বলি যে একটা টেবিলের মধ্যে 10টা কলাম থাকবে, একটা কলাম এক ধরনের, সেটাও আমরা করতে পারবো, তার জন্য রুলস আছে। ঠিক আছে, এটার মাঝখানে হ্যাঁ, এটা তো একটা লিমিটেশন বললাম না, যে একটা যখন ওয়াইড দিবেন, এটার ওয়াইড যখন দিচ্ছেন আপনি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কোনটা? এইটা। এটা আগে পাইছে না সে ভেরিয়েবল, হ্যাঁ, তারপরও এটা সে রাখবে না, লেটেস্ট মানটা সে রাখবে। ঠিক আছে, এটা তো আমি আগে রিড করতেছি, এটা রিড করতেছি কি পরে না, পরেরটা সে পাবে। প্রথমটা, তার জন্য আমাদের নেস্টেড টেবিল লাগবে, ওটা দেখবেন একটু পরে আপনাদের একটা লেআউট করতে দিব, দেখবেন এই প্রসেসে কাজ হবে না। তো যতটুকুন করা হয়েছে, যে টেবিল কিভাবে তৈরি করলাম, টেবিলের মধ্যে হাইট দেওয়া হচ্ছে, টেবিলটাকে রো দিয়ে ভাগ করা হচ্ছে, আর টেবিলটা যতগুলো রো থাকে ততগুলো রো তৈরি করলাম এবং রোর মধ্যে কলামগুলো দিয়ে দিলাম, দেন কলেজ পেন দিয়ে কলামগুলোকে মার্জ করে দিলাম, তাই না? সো এরকম একটা বিষয় আসছে না আমাদের সবার? এরকম আসার কথা আর কি। এখন এটাকে একটু মাঝখানে আনতে পারলে ভালো লাগতো, তাই না? মাঝখানে আনতে পারলে ভালো হতো না? সো মাঝখানে আনার জন্য কি করব? মেইন টেবিলের মধ্যে অ্যালাইন করে দেন সেন্টার। মেইন টেবিলের মধ্যে অ্যালাইন করে দেন সেন্টার। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন টেবিলটা মাঝখানে চলে আসছে। বানান ভুল হলে কিন্তু কাজ করবে না।
সরি বুঝতে পারিনি, কাজ করে না। হ্যাঁ, সো অ্যালাইন এর ভ্যালু বলে দিলাম সেন্টার। সেভ করে ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন এই ধরনের একটা বিষয় কিন্তু চলে আসছে আমাদের সামনে, তাই না? ঠিক আছে, চলে আসছেন এরকম। এটা হচ্ছে বর্ডার। আমরা টেবিল দিয়ে লেআউট করবো না, বা প্র্যাকটিস শুরু করতেছি এটা দিয়ে, কারণ এটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স ট্যাগ, আর বাকি সব ট্যাগগুলো অনেক সহজ। সো কমপ্লেক্স দিয়েই শুরু করলাম, ঠিক আছে? যাবে, তার জন্য আমাদের সিএসএস লাগবে। ওকে, একটু দেখি তো কার কি অবস্থা। আপনারা কি আমার সাথে ব্রাউজারটা দেখবো শুধু? হ্যাঁ, ফাইন, ভেরি গুড। আপনি পারছেন আবার মুন্সিগঞ্জ না? ওয়াও, দাঁড়ান না, কথা বললাম, নামটা ভুলে গেছি। আপনার এই অবস্থা কেন? ঠিক আছে, আপনার কি অবস্থা? কি বলছেন? মাশাআল্লাহ, ওয়াও, আলী তাইলা। সমস্যা? ঠিক আছে, এটা কাজ করতেছে না। হ্যাঁ, দেখি ব্রাউজারে যান। ঠিক আছে, সো ভেরি গুড পারফরমেন্স। আমরা কিভাবে মোটামুটি একটা লেভেলে পারসি করতে আর কি। সো এখন আরেকটা লেআউট করতে দিব, এই লেআউটটা করতে থাকেন, ইন দ্য মিটাইম সার্চ চলে আসবে। হ্যাঁ, অবশ্যই পারবেন, এখানে করবেন। কত ভালো ফরিদপুর। দুইটা, আচ্ছা, ওর সাথে আরিস না? আরিকে লাভ নাই, আরিকে লাভ নাই না? কারো কাছে মার্কার আছে? দিলর ভাই, স্যার বলেন না ফোন করে মার্কার নিয়ে আসতে। চালু হয়েছে না? এ কথাটা কে বলছে? আমার ব্যাগটা আনেন দেলোয়ার ভাই। লেয়ারটা করার চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ, এটার হাইট হচ্ছে 150, এটার হাইট হচ্ছে 50, এটার হাইট হচ্ছে 600, এটার হাইট হচ্ছে 200, এটার হাইট হচ্ছে 40।
বছরের মার্ক লাস্ট যেটা হোয়াইট সেটা তো হ্যাঁ, এটা একটু চেষ্টা করেন, এটা দেখা দিবে, স্যার এসে দেখা দিবে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি এখন। সবই ঠিক আছে, কিন্তু মাঝখানে একটু ভালো হবে। করতে থাকেন এটা আগে। আচ্ছা, ছোট্ট ওয়েট, এখানে একটু ভুল হয়েছে। আরো কমপ্লেক্স So thank you.